আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমরা আশা করি তোমরা ভালো আছো। আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তোমরা ঝটপট খাতা কলম রেডি তোমাদের কাছে? বাংলাদেশের মানচিত্র এবং মানচিত্রের মুখে অসংখ্য মানুষের ছবি দেওয়া আছে। ঠিক একইভাবে চীনের ছবি দেওয়া আছে এবং সেখানে অনেক মানুষের ছবি দেওয়া আছে। বলছে এগুলো কোন মহাদেশে অবস্থিত, এবং তোমরা জানো এগুলো কোন মহাদেশে অবস্থিত। তোমরা দেখো এগুলো হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে এশিয়া মহাদেশের জনসংখ্যাকে নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ এশিয়া মহাদেশের জনসংখ্যা বা অধিবাসী এই বিষয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি আমাদের থাকবে এশিয়া মহাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এশিয়া মহাদেশের ধর্মের অবস্থা নিয়ে, অর্থাৎ এখানকার প্রাচীন ধর্মগুলো এবং বর্তমান সময়ে কোথায় কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের পাঠে। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলোর উপর ধারণা দিতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যদি ক্লাসটি পরিপূর্ণভাবে মনোযোগ দাও, এবং তোমরা এখান থেকে যে জ্ঞান লাভ করবে সেটা হচ্ছে এশিয়া মহাদেশের জনসংখ্যা এবং অধিবাসী কোন দেশগুলি বেশি জনসংখ্যা, কোথায় কম জনসংখ্যা, এই বিষয়টি নিয়ে তোমরা যেমন বলতে পারবে, সেই সঙ্গে তোমরা বলতে পারবে অর্থনৈতিক অবস্থাটা কি, এশিয়া অর্থনৈতিক অবস্থান থেকে কোথায় কি অবস্থা বিরাজ করছে। সেই সঙ্গে তোমরা জানতে পারবে এশিয়া মহাদেশে বিভিন্ন ধর্মের পবিত্র স্থানগুলো কোথায় কোথায় অবস্থান করছে সেই বিষয়ে। তোমরা খেয়াল করে দেখো যে আজকে এশিয়া মহাদেশের জনসংখ্যা বিষয়ে আমরা আলোচনা করার আগে তোমাদের খাতা কলম নিশ্চয়ই রেডি, এবং তোমরা আমার এই প্রশ্নগুলোর সাথে সাথে একটু নিজেরা পাঠ্যপুস্তক এবং নিজের চিন্তা এই দুটোর সম্মিলন ঘটিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করো এবং অ্যান্সার দিতে পারো কিনা। দেখো এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা কত এই বিষয়টি তোমার পাঠ্য বইতে আছে, আমি দেখো উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমার বইতে বলা আছে প্রায় 700 কোটি জনসংখ্যা, এবং পৃথিবীর মোট জনসংখ্যা 700 কোটি, এর মধ্যে এশিয়াতে 442 কোটি 70 লক্ষ লোক। তোমরা খেয়াল করে দেখো জনসংখ্যার ব্যাপকতা কত বেশি, এবং অন্যান্য স্লাইডেও আমরা যখন দেখব এটিকে অন্যভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। 700 কোটি জনসংখ্যা প্রায় পৃথিবীতে, এবং তার মধ্যে 442 কোটি 70 লক্ষ এই জনগণ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থান করে। তারপরের তথ্যটিতে আমরা বোঝানোর চেষ্টা করেছি, এতে জনসংখ্যা তোমরা খেয়াল করে দেখো প্রায় 3 ভাগই হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থান করছে, 4 ভাগের প্রায় 3 ভাগই। অন্যদিকে অবস্থানগত যদি দিক থেকে আমরা চিন্তা করে দেখি, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে যদি চিন্তা করি তাহলে খেয়াল করে দেখো এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর মানে বড় একটি অংশ হচ্ছে তোমার অন্যান্য মহাদেশগুলো, এবং এশিয়া অনেক বড় মহাদেশ, কিন্তু বড় মহাদেশ হলেও জনসংখ্যার দিক থেকে যত বড়, আয়তনের দিক থেকে কিন্তু তত বেশি নয়। তারপরে যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে এশিয়ার জনসংখ্যা 442 কোটি 70 লক্ষ। এই বিশাল জনগোষ্ঠী নিয়ে এশিয়া মহাদেশের অন্য যে তথ্যগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেগুলো হচ্ছে কোন কোন অঞ্চলে জনসংখ্যা কম। তোমরা মানচিত্রে খেয়াল করে দেখো মধ্য এশিয়াতে জনসংখ্যা কম। তোমরা জানো মধ্য এশিয়া মূলত মরুভূমি প্রবণ অঞ্চলগুলো, এখানে জনবসতির সংখ্যা অনেক কম। তার পাশাপাশি হচ্ছে সাইবেরিয়ান অঞ্চল, একেবারে এশিয়া মহাদেশের উত্তর দিকের যে অঞ্চলটি সেটি হচ্ছে সাইবেরিয়ান অঞ্চল, এবং বরফ আচ্ছাদিত অঞ্চল, সেখানে জনসংখ্যা কম। এবং আরেকটি অঞ্চল সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ার যে দেশগুলো, সেই দেশগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। সেই সঙ্গে আমরা যদি দেখতে চাই যে বেশি জনসংখ্যার দেশ বা অবস্থানগুলো কোথায়, তোমরা জানো যে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি চিন্তা করে দেখো বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা চীন, এই অঞ্চলগুলোতে তোমার মনে করো যে জনসংখ্যার বেশি রয়েছে। এই অঞ্চলগুলোতে জনসংখ্যা প্রত্যেকটি দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ সম্পদ। ঠিক একইভাবে প্রাকৃতিক সম্পদের সাথে যদি খাপ খাওয়ানোর মতো জনসংখ্যা না হয় তাহলে এটি প্রবলেম হয়। যদি বেশি জনসংখ্যা হয়ে যায় প্রাকৃতিক সম্পদের তুলনায়, তাহলে কোনো এলাকার জন্য এটি যেমন সমস্যা হয়, ঠিক একইভাবে প্রাকৃতিক সম্পদ যদি বেশি থাকে কিন্তু জনগোষ্ঠী যদি এই প্রাকৃতিক সম্পদকে ভোগ করার মতো জনসমর্থন বা জনসম্পদ তাদের না থাকে, তাহলে এটিও আরেক ধরনের সমস্যা। আমরা দেখলাম যে এশিয়া মহাদেশে একটি অঞ্চলে জনসংখ্যা অনেক বেশি, যেটি তোমাদের সামনে আছে, এবং তোমরা আগের স্লাইডে দেখেছো জনসংখ্যা কম অঞ্চল যে সকলগুলো সেগুলোর চিত্র।
এবার আমরা দেখতে চাচ্ছি যে জনসংখ্যার ঘনবসতি অঞ্চলগুলোর দিক থেকে কোথায় কী অবস্থাটা, কোন কোন অঞ্চলগুলোতে। তোমরা আগের স্লাইডে দেখেছো যে জনসংখ্যার দিক থেকে আমরা দেখি যে দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মধ্যে জনসংখ্যার ঘনবসতিটা সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হচ্ছে তোমার মালদ্বীপ। তোমরা জানো মালদ্বীপ ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র, এটি আমাদের সার্কের অন্তর্ভুক্ত একটি দেশ। মালদ্বীপ ছোট একটি রাষ্ট্র এবং একটি দ্বীপ রাষ্ট্র, এবং তার জনসংখ্যা হচ্ছে মাত্র 3 লক্ষ। এবং এশিয়া মহাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রায় 70% জনগোষ্ঠী এখানকার গ্রামে বসবাস করে। সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে চীন। তোমরা জানো যে চীন জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনবহুল। এখানে 137 কোটি 20 লক্ষ লোক বসবাস করে। চীন আয়তনে অনেক বড়, কিন্তু তারপরেও তোমার জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি জনগোষ্ঠীর দেশ হচ্ছে চীন। তোমরা তথ্যগুলো নিজের খাতায় লিখে ফেলতে পারো। তারপরে হচ্ছে ভারতকে আমরা বলি দ্বিতীয় জনসমষ্টি সংখ্যাগরিষ্ঠ দেশ। ভারতের জনসংখ্যা হচ্ছে 131 কোটি 40 লক্ষ। আমাদের প্রতিবেশী দেশ ভারত। তোমরা জানো যে ভারত আয়তনে আমাদের চাইতে অনেক বড়, জনসংখ্যার দিক থেকেও অনেক বড়। জনসংখ্যা 131 কোটি 40 লক্ষ। তোমরা খেয়াল করলে দেখবে চীন এবং ভারতের জনসংখ্যা এশিয়ার মোট জনসংখ্যাকে কত বেশি প্রাধান্য বিস্তার করছে। 442 কোটি জনগণের মধ্যে চীন এবং ভারতের জনসংখ্যাই তো অনেক বেশি। আমরা বলছিলাম তোমাদেরকে জনসংখ্যার কথা, সাথে সাথে আমরা বলেছিলাম যে জনসংখ্যা অর্থনীতির সাথে কিভাবে সম্পৃক্ত। জনসংখ্যা যখন জনসম্পদে পরিণত হয় তখন তা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করে। এশিয়া মহাদেশের এবার অর্থনৈতিক অবস্থান নিয়ে আমরা কথা বলবো। এশিয়া মহাদেশের বেশিরভাগ অংশটি অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষির সাথে সম্পৃক্ত। তোমরা ফসলের ছবিগুলো দেখেই বুঝতে পারছো যে কৃষিকাজের সাথে সম্পৃক্ত এশিয়া মহাদেশে। মূলত এটি কৃষি প্রধান দেশ আমরা বলেছি। এবং এশিয়া মহাদেশের শিল্পে খুব একটি পিছিয়ে আছে ঠিক তাও না, কিন্তু এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশ আছে। তোমরা খেয়াল করে দেখো যে মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, কোরিয়া কিংবা চায়না, এই সকল দেশগুলো কিন্তু শুধু যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তা হয় না, তারা শিল্প বাণিজ্য সব দিক থেকেই তারা অনেক এগিয়ে আছে। তাদেরকে শিল্পোন্নত দেশও বলা হয়ে থাকে। ধান উৎপাদনের দিক থেকে প্রথম দিকে যে দেশটি অবস্থান করছে চীন। তোমরা দেখেছো মানচিত্রে চীন আয়তনে যেমন বড়, জনসংখ্যাও বেশি, এবং ধান উৎপাদনে ওরা বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। চা উৎপাদনে চীন প্রথম, ভারত দ্বিতীয় এবং শ্রীলঙ্কা চতুর্থ। তোমরা জানো সুপেয় পানীয় হিসেবে চা বেশ পরিচিত, এবং বাংলাদেশ কিন্তু চা উৎপাদন করছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমরাও চা রপ্তানি করে থাকি, এবং বাংলাদেশ কিন্তু এই প্রথম দিকে নয়, কিন্তু তারপরেও আমাদের যতটুকু সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি, সামান্য কিছু চট্টগ্রামে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে সাম্প্রতিক সময়ে তোমার চা উৎপাদন শুরু হয়েছে। পাট উৎপাদনে তোমরা জানো যে একসময় পাট বাংলাদেশ সবচেয়ে বেশি উৎপাদনশীলতা ছিল। এখন পাট উৎপাদনে ভারত প্রথম এবং বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রাকৃতিক সম্পদগুলো নিয়ে কথা বলবো। সেগুলো হচ্ছে এশিয়া মহাদেশে যে সকল প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদগুলোতে সমৃদ্ধ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তেল, তারপরে হচ্ছে গ্যাস, কয়লা, ম্যাঙ্গানিজ। তোমরা জানো যে আমাদের শিল্প কারখানার জন্য যে শক্তি সম্পদের প্রয়োজন হয়, দৈনন্দিন জীবনে শক্তি সম্পদের ব্যাপক প্রভাব রয়েছে, এবং শক্তি সম্পদ ছাড়া আমার মনে হয় যে বর্তমান সময়ে কোনো দেশই এক মুহূর্তও চলতে পারে না। এই শক্তি সম্পদের একটি গুরুত্বপূর্ণ যোগান আসে এশিয়া মহাদেশ থেকে। তোমরা খেয়াল করে দেখো, এখানে তেলের কথা বলা হয়েছে, এবং তোমরা জানো আমাদের রান্নার প্রয়োজনে যে গ্যাস ব্যবহৃত হয় শুধু তাই না, কিন্তু শিল্প কারখানায় এর কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তোমরা জানো যে রাসায়নিক সার উৎপাদনে কাঁচামাল হিসেবে গ্যাসের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং ব্যাপক প্রয়োজনও রয়েছে। এটা কয়লা, তোমরা জানো যে আমাদের জ্বালানির একটি গুরুত্বপূর্ণ জিনিস। বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রেও আমরা জানি যে তাপ বিদ্যুৎ কেন্দ্র যেগুলো, সেখানে কিন্তু এই কয়লা ব্যবহার করা হয়। ঠিক একইভাবে গ্যাস কিন্তু ব্যবহার করা হয়। আকরিক লোহা মূলত হচ্ছে একটি কাঁচা লোহা, খনিতে যখন এটি পাওয়া যায় তারপরে এটিকে রিফাইন করা হয়, তারপরে এটি ব্যবহার উপযোগী করা হয়। এবং ম্যাঙ্গানিজও আমাদের বিভিন্ন শিল্প কারখানাতে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদগুলো আমাদের অর্থনীতিতে বা এশিয়া মহাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তোমরা এই তথ্যগুলো কিন্তু খাতায় সাথে সাথে লিখে রাখবে, কারণ ঠিক সময়ে এগুলো জাস্ট একটু দেখলেই তোমার মনে পড়বে যে এখানে কোন কোন তথ্যগুলো এশিয়া মহাদেশের সাথে সম্পৃক্ত এবং এগুলো কী কী মনে রাখতে হবে, কারণ যখন তোমাদের উত্তর লিখতে হবে তখন এই তথ্যগুলো তোমাদের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যে দেশগুলো খনিজ সম্পদ, বিশেষ করে তোমার খনিজ তেল বা জ্বালানি তেল উৎপাদনে একেবারে প্রথম দিকে ভূমিকা বা প্রথম দিকে অবস্থান করে সেই দেশগুলোর ভৌগোলিক অবস্থান তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মানচিত্রে। প্রথমে আমরা দেখতে চাই যে সৌদি আরবের অবস্থানটা কোথায়। তোমরা দেখো, আমরা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তেল সমৃদ্ধ দেশ, তেল উৎপাদনে খুব ভূমিকা রাখছে, এটি হচ্ছে সেই সৌদি আরবের কথা বলছি। তারপরে আমরা বলছি যে ইরান তেল উৎপাদনে অনেক ভূমিকা রাখছে। তোমরা দেখো সৌদি আরব, ইরান, মাঝখানে আরও দেশগুলো, একটা বিশাল অঞ্চল জুড়ে তোমরা দেখবে যে খনিজ তেল উৎপাদনে এই দেশগুলো পৃথিবীতে খুব প্রভাবশালী। তারপরে দেখো ইরাকের অবস্থানটা কোথায়, ইরাক, সৌদি আরব, ইরান এবং ইরাক, এই দেশগুলো তোমার খনিজ তেল উৎপাদন করে থাকে। এবং আরব আমিরাতের অবস্থান দেখাতে চাচ্ছি, তোমরা লক্ষ্য করে দেখো আরব আমিরাত কোথায়। এখান থেকেও তোমার প্রচুর খনিজ তেল উৎপাদন করা হয়ে থাকে। এবং কুয়েত একটি ছোট রাষ্ট্র, তোমরা জানো অর্থনৈতিক দিক থেকে অনেক সমৃদ্ধশালী একটি রাষ্ট্র, কারণ তাদের তেল সম্পদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খনিজ সম্পদ। এবং খনিজ সম্পদটি উত্তোলন করলে তোমরা লক্ষ্য করে দেখবে যে এই সম্পদ প্রকৃতি থেকে পায়, মানুষ এটাকে ব্যবহার উপযোগী করছে এবং এখান থেকে অর্থনীতি আসছে। যে সকল দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, এই দেশগুলিতে শ্রম, অর্থ এগুলো বিনিয়োগ করতে হয়, তারপরে যা উৎপাদন হয় তা বিক্রি করতে হয়, তারপরে বিক্রিত টাকাটা অর্থনীতিতে যোগ হয়। আমরা তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত মানচিত্রে যে সকল দেশগুলোর কথা দেখালাম, তার পাশাপাশি আমরা বলতে চাচ্ছি তোমরা এশিয়ার অর্থনীতি সম্পর্কে এই মুহূর্তে জানছো। এশিয়ার অর্থনীতি একটি নেতৃত্বস্থানীয় পর্যায়ে রয়েছে আমরা বলবো, তবে এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে থেকে জাপান সবচেয়ে নেতৃত্বে, এবং জাপানের অবস্থান হচ্ছে পৃথিবীতে শিল্পোন্নত দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। আমরা এশিয়া মহাদেশের অর্থনৈতিক অবস্থার পর আমরা এশিয়া মহাদেশের ধর্মীয় অবস্থান বা ধর্মীয় তীর্থস্থানগুলো কোথায় আছে সেটা জানবো। তোমরা তার আগে আরেকটি পাঠে জেনেছ যে এশিয়া মহাদেশ হচ্ছে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধর্মের উৎপত্তির কেন্দ্র। আমরা ধর্মীয় তীর্থস্থানগুলো কোন কোন অঞ্চলে অবস্থিত সেই জিনিসগুলো, সেই স্থানগুলো আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পরিচিতিমূলক ছবিগুলোর সাথে তোমাদেরকে পরিচিত করাচ্ছি। এটি জৈন ধর্মের, এটি বৌদ্ধ ধর্মের ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। এটি হিন্দু ধর্মের একটি পূজার অনুষ্ঠানের ছবি দেখানো হয়েছে। এটি ইহুদি ধর্মের ছবি দেখানো হয়েছে। এটা খ্রিস্টান ধর্মের ছবি দেখানো হয়েছে। মক্কার কাবা অর্থাৎ সৌদি আরবের কাবা শরীফ। ইসলাম ধর্ম সহকারে এই ধর্মের উৎপত্তি এবং বিকাশ প্রধান প্রধান ধর্মীয় তীর্থস্থানগুলো এশিয়া মহাদেশে অবস্থিত। এ পর্যায়ে আমরা দেখি যে অন্যান্য ধর্মের যে সকল তীর্থস্থানগুলো রয়েছে কোথায়, এশিয়ার কোন কোন অঞ্চলে। তোমরা দেখো যে ভারতের কথা বলা হয়েছে, আমরা একটু পরে দেখব বৌদ্ধদের তীর্থস্থান বুদ্ধগয়া, এটি কোথায় তোমার পাঠ্য বই বলা আছে। এবং তীর্থস্থান হচ্ছে কাশী। তোমরা এমনিতেই হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী যারা আছো কিংবা মুসলমানরা, আমরা সংস্কৃতির দিক থেকে খুবই কাছাকাছি অবস্থান করি, আমরা গয়া কাশী এই শব্দটির সাথে খুবই পরিচিত। সুতরাং তোমরা জানো যে এটি কোথায় অবস্থিত, এটি ভারতে অবস্থিত। আমরা কিন্তু পড়ছি এশিয়া মহাদেশ সম্পর্কে, এশিয়া মহাদেশের ধর্মীয় তীর্থস্থানগুলো কোনটি কোথায় কোথায় অবস্থান করছে সে বিষয়গুলো জানার চেষ্টা করছি। ঠিক একইভাবে আল আকসা মসজিদ কথা, ব্যারিগেট কিংবা রক মসজিদ। তোমরা জানো যে আল আকসা মসজিদ অত্যন্ত বিখ্যাত একটি মসজিদ। মুসলমান ধর্মাবলম্বী যারা, তারা জানে তাদের প্রথম কেবলা ছিল সেখানে, অর্থাৎ এই মসজিদকে ফলো করেই একসময় নামাজ পড়া হতো। পরবর্তীতে সেটি কাবাগরের দিকে এসেছে। এই মসজিদটির অবস্থান কোথায় ঠিক একইভাবে তোমরা জানবে, আমি বলবো মেরিগেট এটিও যে দেশে অবস্থিত, এবং রক গম্বুজ এটি কোথায় অবস্থিত। তোমরা জানো বর্তমান সময়ে ইসরায়েলে এগুলো অবস্থান করছে। এ সম্পর্কে আমি তোমাদেরকে যে তথ্যটি দিতে চাই, বর্তমান সময়ে ইসরায়েলে আল আকসা মসজিদ, রক গম্বুজ মসজিদ এবং মেরিগেট মসজিদ এবং আল আকসা মসজিদে এখনকার সময়ের মুসলমানরা প্রায় অ্যাক্সেস করার মতো তাদের সুযোগ সুবিধা সেখানে নেইও বলা চলে। এবং এই তীর্থস্থানগুলো হচ্ছে কোথায়, এগুলো হচ্ছে ইসরায়েল রাষ্ট্রে অবস্থিত।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ শ্রেণীর তোমাদের মনে থাকার কথা আজকে যে বাংলাদেশের বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়ে এশিয়া মহাদেশের জনসংখ্যা সম্পর্কে জানলাম, তাদের অর্থনীতি সম্পর্কে জানলাম এবং খনিজ সম্পদ সম্পর্কে জানলাম এবং ধর্মীয় তীর্থস্থানগুলো কোনটি কোথায় অবস্থিত এই বিষয়ে জানলাম। এগুলো জানতে গিয়ে আমরা কি কি বিষয়গুলোর সাথে পরিচিত হয়েছি। তোমরা জানো সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, সবচেয়ে কম জনসংখ্যার দেশ এশিয়া মহাদেশের জনবহুল একটি মহাদেশ, সেই বিষয়টি তোমরা জেনেছো যে অর্থনৈতিক দিক থেকে এশিয়া মহাদেশের কোন কোন শিল্প কারখানা এবং কৃষি প্রধান দেশ হওয়ার কারণে কোন কোন ফসলগুলো এশিয়ার কোথায় সবচেয়ে বেশি জন্মে সেই বিষয়গুলো জেনেছো। তোমরা জেনেছো প্রাচীন ধর্ম বিস্তরণ ঘটেছে এশিয়া মহাদেশ থেকে এবং ধর্মীয় তীর্থস্থানগুলো কোথায় কোথায় অবস্থিত সেই বিষয়গুলো জেনেছো। এবার ছোট্ট করে আমরা পাঠ মূল্যায়নে যাই, আমরা দেখি যে তোমরা কতটুকু জানো। এশিয়া মহাদেশের প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? তোমাদের মনে থাকার কথা একটি স্লাইড এসেছিল এবং সেখানে ছিল এখানকার থেকে একটি দেশের নাম। সঠিক উত্তরটি চীন। চীন হচ্ছে সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ। আমরা আরেকটি পাঠ মূল্যায়নের চেষ্টা করি তোমাদেরকে। এশিয়া মহাদেশে তুলনামূলকভাবে কম লোক বাস করে কোথায়? খেয়াল করে দেখো কোন অঞ্চলটিতে তুলনামূলকভাবে কম লোক বসবাস করে। এটি একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। আমি আগেও বলেছি যে তোমরা এই বছর এই ধরনের প্রশ্ন পদ্ধতির সাথে পরিচিত হবে। অবজেক্টিভগুলো আসবে এইভাবে অনেকটা, যে মধ্য এশিয়া, সাইবেরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। এখান থেকে সঠিক উত্তর কোনটি তোমরা দাঁড়িয়ে নিজে চিহ্নিত করো এবং পাঠ্য বইয়ের নিয়ে এবং ক্লাসের বাকি অংশটুকু অর্থাৎ যে অংশটুকুতে আবার একটু রিক্যাপ করার চেষ্টা করো, তারপরে তোমরা সঠিক উত্তরটিকে খুঁজে বের করো। তোমাদেরকে এখানে যে চিত্রটি দেখানোর চেষ্টা করেছি, এখানে দেখো এশিয়া মহাদেশের কথা বলা হয়েছে। এখানে বিভিন্ন দেশগুলো, প্রধান দেশগুলোর কথা, চীন, জাপান, ভারত। এখানে খুব ছোট করে বাংলাদেশের কথাও বলা আছে। তোমাদের মনে থাকার কথা যে আমি বলেছিলাম যে এশিয়া মহাদেশের সবচেয়ে এগিয়ে থাকা শিল্পোন্নত দেশ কোনটি? এখানে কিন্তু আছে ভারত, রাশিয়া, চীন এবং জাপান। আমার মনে হয় যে কিছুক্ষণ আগে আমি আমার কথা বলার সময় তোমাদেরকে বলার সময় আমি সেটা বলেছি। এই চারটি দেশের মধ্যে একটি দেশ আছে, এটিও তোমরা নিজ দায়িত্বে চিহ্নিত করে রাখো এবং যখন পাঠ্য বইয়ের সাথে আমার এই তথ্যের সম্মিলন ঘটাবে এবং সঠিক উত্তরটি তোমরা তখন সহজে বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাই। বিশ্ব অর্থনীতিতে এশিয়া মহাদেশের ভূমিকা, এই বিষয়ে 10টি বাক্য লিখো। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এশিয়া মহাদেশ অর্থনীতিতে ভূমিকা রাখছে। তোমরা শিল্প, কৃষি, বাণিজ্য যে কোনো দিক থেকেই তোমরা সেই 10টি বাক্যে এশিয়া মহাদেশ কিভাবে ভূমিকা রাখছে সেই বিষয়টি উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীরা, যখনই সুযোগ পাবে, অর্থাৎ যখনই শ্রেণী কার্যক্রম শুরু হয়ে যাবে, শ্রেণীকক্ষের বিষয় শিক্ষকের কাছে তোমরা তোমাদের এই বাড়ির কাজটি জমা দিবে এবং শিক্ষক কর্তৃক সেটি মূল্যায়ন করিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যারা এই ক্লাসটি এখান থেকে মিস করেছে, তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে বলতে পারো যেন কিশোর আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই বইটি কার? ইয়াস, তোমাদের। তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য তোমরা যেখানে আছো বইটা খুলে পড়তে বসো আমাদের এই টিভির সাথে, রাইট? সো আমরা শুরু করব আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে তোমাদের কতগুলো ছবি দেখাই। এই ছবিগুলো কি তুমি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ। এই যে একটা ছবিটা কিসের ছবি? কিবোর্ড। এটা কি? মাইক্রোফোন। এটা মাউস, স্ক্যানার, প্রিন্টার এবং ওএমআর। এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছ, এই ডিভাইসগুলো আমাদের কম্পিউটারকে আজকে এই যে এত ইন্টারেক্টিভ, এত চমৎকার একটি মাধ্যম, এই যে সারা দুনিয়া পরিবর্তন একটি মাধ্যম হিসেবে তৈরি করেছে, তার পিছনে এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছ না, এটার বিশাল একটা ভূমিকা আছে। একটা ছোট্ট গল্প বলি। এই যে আমি মানুষ,
আর এই যে মনে করো একটা বোতল দেখতে পাচ্ছ না, এটার মধ্যে পার্থক্য কি জানো? এ কখনো বড় হবে না, এ সারা জীবন একই রকম থাকবে। বাট আমরা মানুষ প্রতিনিয়ত বড় হচ্ছি, চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে। এ কিন্তু হবে না। কেন এটা হবে না? কারণ এ কোনো কিছু ইনপুট নেয় না, এর ভিতরে কোনো প্রসেস হয় না, আউটপুট তো প্রশ্নই আসে না। ঠিকই ধরেছ। আজকে টপিক আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, রাইট? আমরা আজকে পড়ব ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে। এই ক্লাসটি করার পর টোটাল ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে তোমাদের যে ধারণাটা আছে কম্পিউটারের, সেটা তুমি পেয়ে যাবা। কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিত্র এখানে আছে, যে পদ্ধতিতে কম্পিউটার কাজ করে, ইনপুট নেয়, প্রসেস করে, অ্যান্ড আউটপুট পায়। তার মানে আমরা আজকে আলোচনা করবো শুধু দুইটা অংশ নিয়ে। ইনপুট ডিভাইসটা দেখো নামের মধ্যেই কিন্তু এখানে আছে, ইন মানে প্রবেশ, পুট মানে রাখা, প্রবেশ করিয়ে রাখা। তার মানে যে সকল ডিভাইস ব্যবহার করে আমরা কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে, সেটা হতে পারে মোবাইল, হতে পারে ল্যাপটপ, হতে পারে পিডিএ, হতে পারে ডেস্ক ট্যাব, এরকম অনেক কিছু হতে পারে, সেখানে আমরা ইনপুট দেই, সেটার নামে কিন্তু কি বলতো? ইনপুট ডিভাইস। তার মানে সহজে তুমি বুঝে গেলা, যে সকল ডিভাইস ব্যবহার করে কম্পিউটারে ইনপুট দেওয়া হয়, তথ্য দেওয়া হয়। তথ্য মানে কি জানো? কম্পিউটারে এই যে আমার নাম মাসুদ মনে করো, এখানে আমার এটা একটা নাম বা আমার একটা শব্দ, নাম একটা শব্দ, মাসুদ একটা শব্দ। এই আমার নাম মাসুদ এটা সব কিন্তু এখানে আমার একটা ডাটা, নাম একটা ডাটা, মাসুদ একটা ডাটা। আমার নাম মাসুদ একটা ইনফরমেশন, রাইট? এই যে ডাটাটা আমি কম্পিউটারে দেই, মাই নেম ইজ মাসুদ, এটা কিন্তু ইংরেজিতে আমি দেই। কিন্তু তুমি একটা জিনিস জানো, কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কথা বলতে পারে না, কথা বুঝি না। আমি বাংলা বুঝি, ইংরেজি বুঝি, অন্য কোনো ভাষা চাইলেও শিখতে পারবো, কিন্তু কম্পিউটার বাইনারি ছাড়া অন্য কোনো কথা বলে না। বাইনারি মানে বাইনারি ডিজিট, সেখান থেকে আসছে। এবং 0 এবং 1 এই দুইটা হচ্ছে বাইনারি ডিজিটের কি। এই দুইটাকে আমরা যেমন সরসরা ক খ গ এই রকম বর্ণমালা ব্যবহার করে শব্দ তৈরি করি, কম্পিউটারও এই 0 এবং 1 ব্যবহার করে শব্দ তৈরি করে, ইনফরমেশন তৈরি করে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এটার নাম ঠিকই ধরেছ, কি? কিবোর্ড। এক্স্যাক্টলি। অনেকগুলো বাটন কিন্তু এখানে তোমার রাখা আছে। সাধারণত বর্তমানে যে কিবোর্ডগুলো ইউজ করা হয়, প্রায় 105টার মতো বাটন থাকে। এই কিবোর্ড কোত্থেকে আসছে তুমি জানো? আমাদের আগের যে টাইপরাইটার ছিল না, সেই টাইপরাইটারের ধারণা থেকে কিন্তু কিবোর্ডটা আসছে। এই যে তুমি দেখো প্র্যাকটিক্যাল একটা কিবোর্ড দেখি আমরা, এই যে এটা হলো কিবোর্ড, রাইট? সবাই দেখতে পাচ্ছ? এই কিবোর্ড কিন্তু দুইভাবে হয়, দুই রকমের হয়, তার দিয়ে থাকে, তার ছাড়াও হয়। এটা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড, রাইট? এটা দিয়ে তুমি প্রেস করে করে তথ্য দিতে পারো। এই যে এখানে যে কিগুলো আছে, এগুলোকে ফাংশন কি বলা হয়। এই ফাংশন কি দিয়ে বিভিন্ন কাজ করা হয়। এই কিগুলো কিন্তু আগে আমাদের কি টাইপরাইটারে ছিল না। টাইপরাইটারে সাধারণত মানে প্রিন্ট মানে এই কিবোর্ডে সাধারণত ইংরেজি দিয়ে টাইপ করা হয়। তবে তুমি চাইলে বাংলা সহ পৃথিবীর যে কোনো ভাষায় টাইপ করতে পারবা। আমরা বাংলা ভাষার যারা ব্যবহার করি, তারা ইংরেজির সাথে বাংলা ব্যবহার করতে পারি। বিজয় 52 কিবোর্ড যেটা আছে, তার মাধ্যমে কেউ করে। তোমরা দেখতে পাচ্ছ বিজয় আমাদের যে কিবোর্ডের লেআউটটা দেখতে পাচ্ছ। আমাদের শহীদ মনির চৌধুরী কিন্তু এটার লেআউটটা দেয় প্রথম, তোমরা জানো নিশ্চয়ই সবাই, তাই না? ওকে, দেন আমাদের দেখো পরের যে ডিভাইসটা, এটা কি? মাউস। এটা একটা সাদা মাউস, এইটা একটা কালো মাউস। দেখো সবাই, এটা একটা কালো মাউস। এই যে এখানে যদি ধরি, মনে হচ্ছে ইঁদুরের লেজে ধরছি না? দেখতে ইঁদুরের মতো মনে হচ্ছে না এটার সাথে মিলে? তাই এটার নাম কিন্তু মাউস, ইঁদুরের মতো, রাইট? এখানে এই পাশে একটা বাটন থাকে লেফট বাটন, এই পাশে একটা বাটন থাকে রাইট বাটন। এখানে একটা স্ক্রল থাকে, আমরা উপর নিচে করি। এই মাউস কিন্তু দুই রকমের হয়, একটা ওয়্যার্ড মাউস, এন্ড দেখো চমৎকার আরো কিছু মাউস আছে, ওয়্যারলেস মাউস।
আরও রকম দেখো ওয়্যারলেস মাউস, এগুলো দিয়েও কিন্তু তুমি তথ্য কম্পিউটারে ইনপুট করাতে পারো, অর্থাৎ কম্পিউটার তথ্য দিতে পারো ঢোকার। ওকে, এছাড়াও জয়স্টিক, তোমরা যারা গেমস খেলো, গেমস খেলার সময় দেখো না যে তুমি মনে করো একদম ইন্টারেক্টিভ একটা রিয়েল ফিলিং পাও, এই জয়স্টিক কিন্তু একটা ইনপুট ডিভাইস। তুমি এখন ইনপুট দিচ্ছ গেমসের মধ্যে, রাইট? ওকে, এটা একটা তোমার ইনপুট ডিভাইস। স্ক্যানার, ভেরি গুড, স্ক্যানারও কিন্তু একটা ইনপুট ডিভাইস। কেন? স্ক্যান করে তথ্য তুমি দিতে পারো, এখানে দিয়ে দাও। তোমার ছবি থেকে একটা ছবি তোলা দরকার, স্ক্যানারের মধ্যে রাখো, ছবি রাখলে সেখান থেকে তুমি স্ক্যান করে তোমার কম্পিউটারে নাও, একটা ছবি থেকে হাজার লক্ষ কপি তুমি ছবি প্রিন্ট করতে পারবা, যেটা ফটোকপি মেশিনে কিন্তু হয় না, প্রতিটা থেকে প্রতিটাই করতে হয়। তোমাকে একটা প্র্যাকটিক্যাল প্রিন্ট দেখাই দিচ্ছে, দেখো স্ক্যানার, এটা কি? এটা প্রিন্টার দেখতে মনে হলেও কিন্তু আধুনিক অনেক তোমাদের প্রিন্টার আছে যেগুলোতে স্ক্যানার আছে। স্ক্যানার এবং প্রিন্টার দুইটার পারপাসে সার্ভ করে। আমি তথ্য রাখবো এখানে, স্ক্যান করে কম্পিউটার নিয়ে যাব, অবশ্যই কিন্তু এখানে তার আছে, খেয়াল রাখবা, রাইট? তাহলে আমরা স্ক্যানার দেখে গেলাম, স্ক্যানার দিয়ে কীভাবে তথ্য নিতে হয় সেটা বুঝলাম। এরপরে হ্যালো হ্যালো, মাইক্রোফোন 1 2 3, শুনতে পাচ্ছ? এই যে আমরা কথাটা বলি না, মাইক দিয়ে কথা বলি, তার মানে কি তোমাকে এই যে আমি এই ভিডিওতে আমার কথাটা যে ঢুকাইছি, আমার কথাটা যে দিছি, কিভাবে দিয়েছি? ইনপুট ডিভাইসের মাধ্যমে। তার মানে মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস। এই যে এরকম আরও মাইক্রোফোন থাকতে পারে, খেয়াল করো, মাইক্রোফোন, এইগুলো দিয়ে আমরা তথ্য দেই। আমাদের যে হেডফোনগুলো ব্যবহার করি, দেখো এখানে একটু পড়ে গিয়েছিল, তুলে ফেললাম, এখানেও কিন্তু মাইক্রোফোন থাকে, এখান থেকে হ্যালো কথা বলি, রাইট? তোমরা তো এটা দেখো, এটা একটা ইনপুট ডিভাইস, কিন্তু এটাতে আবার শুনতেও পারি, তাহলে আউটপুট ডিভাইস। তাহলে এই ধরনের হেডফোন যেগুলো থাকবে, হেডফোন উইথ মাইক্রোফোন, এটা কিন্তু বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। তার মানে ইনপুট আউটপুট ডিভাইস ছাড়াও আরও কিছু ডিভাইস আছে যেগুলো দুইটার মাধ্যম হিসেবে কাজ করে। যেমন এইটা একটা মোবাইলের টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন দিয়েও কিন্তু তুমি ইনপুট এবং আউটপুট দুইটাই পেতে পারো। টাচ স্ক্রিনে তুমি টাচ দিয়ে ইনপুট দাও, আউটপুট সেখান থেকে পাও, ফাইন, তাহলে তুমি সেটাও বুঝে গেলা। তাহলে এক নিঃশ্বাসে তোমাকে যদি বলা হয় কয়েকটা ইনপুট ডিভাইসের নাম বলো, তুমি বলবা কিবোর্ড, মাউস, জয়স্টিক, স্ক্যানার, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট দেয় আজকাল, এটাও কিন্তু একটা ইনপুট ডিভাইস। অ্যান্ড বারকোড রিডার, আমরা যদি দোকানে কিনতে গেলে দেখো না এরকম করে একটা জিনিস যন্ত্র ধরে, বারকোড রিডার, সেটাও কিন্তু তথ্য এখান থেকে নিয়ে নেয়, ইনপুট ডিভাইস। তাহলে চলো এবার আমরা শিখব আউটপুট ডিভাইস সম্পর্কে। আউটপুট ডিভাইস কাকে বলে? আউট মানে বের হওয়া, রাইট? আর পুট মানে রাখা। তাহলে আউটপুট মানে কি? কোনো কিছু বের করে রাখা। তাহলে যে সকল ডিভাইস দিয়ে আমরা কম্পিউটার থেকে প্রসেসকৃত অর্থাৎ প্রক্রিয়াকরণকৃত ডাটা পাই, দেখতে পাই, সেটাই তো আউটপুট ডিভাইস। এখন যে তুমি টিভিতে দেখতেছো না, এটা কিন্তু একটা আউটপুট ডিভাইসের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা বুঝলাম যে যে সকল ডিভাইস ব্যবহার করে কম্পিউটার থেকে তথ্য আউটপুট পাই সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস, রাইট? আউটপুট ডিভাইসের মধ্যে প্রথমে যেটা আছে সেটা প্রিন্টার। কম্পিউটার তুমি যা করো সব প্রিন্ট করে বের করো, দেখাইছিলাম কিন্তু, দেখো আরেকবার দেখে নাও। প্রিন্টার, এই যে প্রিন্টার, এই প্রিন্টার কিন্তু হচ্ছে আউটপুট ডিভাইস এর মধ্যে পড়ে, রাইট? আমরা এটাকে রেখে দেই এখানে, আউটপুট ডিভাইস প্রিন্টার, প্রিন্ট করে পাই। প্রিন্টার কিন্তু আবার তিন ধরনের, একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইংজেক্ট প্রিন্টার, আর হচ্ছে তোমার লেজার প্রিন্টার। তোমরা প্রায়ই প্রশ্ন করো স্যার কোন প্রিন্টার ভালো, তাহলে তোমাকে আমি বলবো, তুমি যদি বাসায় নর্মাল কাজের জন্য প্রিন্টার ইউজ করতে চাও তাহলে কি ইউজ করবা? ইয়েস, ইংজেক্ট প্রিন্টার। অনেক বেশি কাজ করতে চাও, অনেক বেশি কোয়ালিটির কাজ করতে চাও, লেজার প্রিন্টার, তবে এটার দাম কিন্তু একটু বেশি। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। আর ইনজেক্ট প্রিন্টার কি হয় জানো? ইনজেক্ট প্রিন্টারে কালি ভরতে হয়। তাহলে যে সকল প্রিন্টারে কালি ভরতে হয় সেগুলো হচ্ছে তোমার কার্ট্রিজে বাদাও, সেগুলো হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। আমরা এই প্রিন্টারের প্রকারভেদটা এখানে দেওয়া আছে, তোমরা এটা যখন তোমাদের কিশোর বাতানে আপলোড হবে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে পড়ে ফেলবা। আর বইয়ে তো ছবি দেয় আছে সুন্দর করে, একটু দেখবা, বইটাও পড়বা, আমার কাছেও দেখবা, আইসিটিতে রেজাল্ট হবে ফাটাফাটি, রাইট? এরপরে দেখো এই যে স্ক্রিন মনিটর দেখতে পাচ্ছ,
এটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। এইটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস। টিভিটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস, রাইট? এই যে মনিটর, একটা আউটপুট ডিভাইস। মনিটর কিন্তু এখন অনেক চিকন হয়ে গেছে, স্লিম হয়ে গেছে, রাইট? আগে কিন্তু মোটা ছিল। এই যে টিভির মতো মোটা মোটা যে মনিটরগুলো ছিল, তার নাম ছিল সিআরটি মনিটর, মানে ক্যাথোড রে টিউব। আর এই ধরনের যে মনিটরগুলো আছে, এর নাম হচ্ছে এলসিডি। পূর্ণরূপটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এছাড়াও আরো ভালো মানের কিন্তু মনিটর এখন চলে আসছে, এলইডি, লাইট ইমিটিং ডায়োড। ওখানে লাইট, প্রত্যেকটা পিক্সেলের জন্য আলাদা লাইট আছে। এগুলো নিয়ে বড় ক্লাসে আরো বিস্তারিত জানবা। খালি জেনে রাখো এখন মনিটরও বিভিন্ন রকমের হয়, এলসিডি, এলইডি, ওএলইডিও আছে কিন্তু আরেকটা, খেয়াল রাখবা। তাহলে এই তো বড় জিনিস, সাউন্ড শুনতে পাচ্ছ, টিভিতে আমাকে দেখছো, মনিটর, আউটপুট, কথা যে শুনতে পাচ্ছ, আমি কথা দিয়েছি যেটা মাইক্রোফোন, শুনতে পাচ্ছ স্পিকারের মাধ্যমে। এই যে এইরকম যে স্পিকারগুলো আছে, দেখো স্পিকারগুলো আছে, এগুলো কিন্তু আউটপুট ডিভাইস, রাইট? যেটা দিয়ে তথ্য কি হয়, আউটপুট আকারে তোমার কাছে আসে। সো এগুলো কিন্তু আউটপুট ডিভাইস। এছাড়াও আরো অনেক ধরনের আউটপুট ডিভাইস কিন্তু আছে। তোমাদের একটু টাস্ক দিলাম, কি কি আউটপুট ডিভাইস তুমি চারিদিকে দেখে রাখতে পারো। দেখো তো, বলো তো কি কি হইতে পারে। তোমার ক্লাসরুমের চারদিকে তাকাবা, তাকায় দেখবা যে কোন কোন আউটপুট ডিভাইস সেখানে আছে। স্পিকার, সেটা একটা আউটপুট ডিভাইস। তুমি যখন শুনছো সেটা একটা আউটপুট ডিভাইস। মাইকে যে শোনো সেটাও যদিও তোমার মনে করো যে এক ধরনের আউটপুট ডিভাইসই বলা হয়, তো ফাইন, আমরা স্পিকার আউটপুট ডিভাইস হলো। এখন একটা প্রশ্ন, বলতে পারো ইনপুট ডিভাইস কাকে বলে? ভেরি সিম্পল, যে সকল ডিভাইস ব্যবহার করে কম্পিউটারে তথ্য দেওয়া হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়। তাহলে দৈনন্দিন জীবনে ইনপুট এবং আউটপুট এরকম 10টি ডিভাইসের নাম বলতে পারবা? যদি বলতে পারো তাহলে টাইপ করে আমাদের কিশোর বাতনে যখন এটা আপলোড হবে এই টিভির পরে, সেখানে দিয়ে দিবা, আমরা দেখে দিব। অথবা তুমি তোমার স্কুলের তোমার শ্রদ্ধেয় শিক্ষকের কাছে এটা দেখাতে পারো, স্যার টিভিতে মাসুদ স্যার আমাদের হোমওয়ার্ক দিয়েছিল, প্লিজ একটু চেক করে দেন স্যার, প্লিজ আপনারা দেখে দিবেন, আমি ধন্য হব, রাইট? সো তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এটাও দেখাবো স্যারকে, কম্পিউটার ইনপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে, এবং আউটপুট ডিভাইস কত প্রকার ও কি কি, এগুলোর বিভিন্ন প্রকারভেদ লিখবা। যদি কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো এই টিভি থেকে, এই ক্লাস থেকে আমি তোমাদের মাসুদ স্যার বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত বিদায়। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? বেঁচে থাকার জন্য আমরা কত রকমের খাবার খাই, কিন্তু লক্ষ্য করেছো আমরা কিন্তু প্রধানত 3 ধরনের খাবার খেয়ে থাকি। এই খাবারগুলো আমাদের দেহের বৃদ্ধিতে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। সেগুলো তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছো। আজকের বিষয় হচ্ছে আমাদের আজ আমরা দেখব এই যে খাবার আমরা খাচ্ছি সেটা মুখে দেওয়ার পর সেটা যখন ভিতরে যাচ্ছে, আমরা যখন গিলে ফেলছি খাবারটা, এরপর কিন্তু আর দেখতে পাচ্ছি না কি হচ্ছে, কেমন করে কি হচ্ছে, কোথায় যাচ্ছে। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, তাই না? চলো খাবার কিভাবে ভিতরের দিকে প্রবেশ করছে এটা একটা ভিডিওতে আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কত রকমের খাবার খাই, তাই না? আমাদের দেহকোষ এগুলো কি সরাসরি গ্রহণ করতে পারে? না, পারে না। তবে কি হয় জানো তো, এগুলো রাসায়নিক প্রক্রিয়ায় সরল ও তরল হয়। এ কাজকে কি বলে? একে বলে পরিপাক। এই জন্য যে তন্ত্রটি রয়েছে এটি হলো পরিপাকতন্ত্র। এটি পরিপাক নালী ও কিছু গ্রন্থি নিয়ে গঠিত। তো এর শুরুতেই আমরা একটু দেখি আমরা যে এখানে কি দেখছি বন্ধুরা। চিত্রে কি দেখছি? মুখ থেকে মলদ্বার পর্যন্ত বিস্তৃত দেখছি, তাই না? খাদ্য কিন্তু এই পথেই প্রবেশ করছে, অর্থাৎ আমাদের মুখ দিয়ে প্রবেশ করছে। এরপরই রয়েছে মুখগহ্বর।
যেখানে রয়েছে জিহ্বা, তালু, 3 জোড়া লালা গ্রন্থি। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে যে 3 জোড়া লালা গ্রন্থি আছে আমাদের। আর কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেহের যে সবচেয়ে শক্ত অংশটি, সেটার নাম কি? ঠিক ধরেছ, দাঁত। এরা খাদ্যবস্তুকে ছোট ছোট করে কাটে। জিহ্বা কি করছে? স্বাদ গ্রহণ করছে। আর খাদ্য মুখে দিলেই দেখো তো আর কি মনে হয়, আর কি কি মুখে চলে আসে? হ্যাঁ, একটু ভাবো তো এবার। লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হচ্ছে, তোমার খাদ্যকে কিন্তু পিচ্ছিল করে দিচ্ছে। আর এ কারণেই কিন্তু তুমি গিলতে পারছো সহজেই। অর্থাৎ লালা গ্রন্থি থেকে কিছু নিঃসৃত হচ্ছে লালা, যা তোমাকে এই খাদ্যকে গিলতে সাহায্য করছে। কি তাই না? এই লালা রসে কিছু এনজাইম থাকে। এই এনজাইম কিন্তু শ্বেতসারকে শর্করায় পরিণত করে। এখানে কতগুলো দাঁত দেখছো? 2 চোয়ালে 32টি মোট, অর্থাৎ 16টি করে। আমাদের 2টি চোয়াল আছে না, নিচে একটি উপরে, এভাবে 16টি করে মোট 32টি। আচ্ছা, একটু চিন্তা করো তো, আপেল যখন খাও দাঁতগুলোকে কিভাবে ব্যবহার করো? কোন দাঁতগুলো অংশ নিচ্ছে এতে? হ্যাঁ, এগুলো হচ্ছে কর্তন দাঁত। একটু খেয়াল করে দেখো, মাংস বা শক্ত জিনিস যখন খাও কোন দাঁতের সাহায্য নিয়ে খাও? এগুলো ছেদন দাঁত। আর চিবাতে সাহায্য করছে কে বলো তো? এগুলো হচ্ছে অগ্রপেশন, তোমাকে চিবাতে সাহায্য করছে, ছোট ছোট করে টুকরা করতে খাদ্যটাকে সাহায্য করছে। আর হচ্ছে পেশন, একেবারে খাদ্যটাকে মিশিয়ে দিচ্ছে। এটি আক্কেল দাঁত। বন্ধুরা, এবার চলো দেখি মুখগহ্বরের পরে কি আছে। এই অংশটি হচ্ছে গলবিল, যা থেকে কোনো এনজাইম নিঃসৃত হয় না, সুতরাং বুঝতেই পারছো এখানে কোনো পরিপাকও হবে না। এবার দেখো, পেশির ক্রমসংকোচনের ফলে খাদ্য পাকস্থলিতে যাচ্ছে। তোমরা চিত্রে লক্ষ্য করছো যে কিভাবে খাদ্য তোমার এই নালি দিয়ে প্রবেশ করছে। পেছনে সংকোচন হচ্ছে, সামনের দিকে প্রসারণ হচ্ছে, এটাকে বলে ক্রমসংকোচন। এই পথটি হচ্ছে অন্ননালী। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে খাদ্যবস্তু থলের মতো এই অংশে এসে জমা হচ্ছে। এই অংশটির নাম কি বন্ধুরা? নামক অনেক গ্রন্থি রয়েছে। এর থেকে কিছু নিঃসৃত হতে দেখছো? হ্যাঁ, এগুলো হচ্ছে পাচক রস, যা পরিপাকে সাহায্য করে। এবার দেখো, পরিপাকনালীর সবচেয়ে দীর্ঘ অংশ হচ্ছে এটি। এটি হচ্ছে ক্ষুদ্রান্ত। এর 3টি অংশ, ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। পাকস্থলীর পরেই ট আকৃতির এই অংশটি, অর্থাৎ ও অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, তোমরা কি দেখতে পাচ্ছ নালীর মাধ্যমে এসে পড়ছে এখানে? পিত্তথলি থেকে পিত্তরস ও অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এই নালীর মাধ্যমে এখানে এসে মিশছে খাদ্যের সাথে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। আমিষ, শর্করা ও স্নেহ পদার্থের পরিপাক হচ্ছে এখানে। বন্ধুরা, ডিউডেনাম ও ইলিয়ামের মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেজুনাম। আর এই যে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশটি হচ্ছে ইলিয়াম। এর ভেতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে। দেখো এগুলি কেমন দেখতে। হ্যাঁ, এগুলো হচ্ছে আঙ্গুলের মতো, তাই না? এদেরকে ভিলাই বলে। আমরা যে এত সকল খাবার খাই, আর এর যে খাদ্যের যে সরল হচ্ছে, পরিপাক হচ্ছে, এই অংশ দিয়েই কিন্তু সেটা শোষণ হয়। আমরা যে সকল খাবার খাচ্ছি, এর যে সার অংশ থাকে, এই সার অংশই কিন্তু এর মাধ্যমে শোষিত হচ্ছে। এই অংশটি বৃহদান্ত্র, ইলিয়ামের পর পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। এর কিন্তু 3টি অংশ রয়েছে, সিকাম, কোলন ও মলাশয়। অপাচ্য অংশ এখানে জমা থাকে।
শেষ প্রান্ত হচ্ছে মলদ্বার। এই প্রান্তটি দেহের বাইরে উন্মুক্ত, অর্থাৎ আমাদের যে অপাচ্য অংশ তৈরি হচ্ছে খাওয়ার পর সেগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম? আমরা দেখলাম খাদ্য কিভাবে পরিপাক হয়, পরিপাক কী, আমাদের যে লালা বের হচ্ছে সেই লালার মধ্যে যে এনজাইম থাকে এনজাইম কী, এবং আমাদের পরিপাকতন্ত্রের যে একটি অংশ পরিপাক নালী, আরেকটি অংশ হচ্ছে পরিপাক গ্রন্থি, এই দুটিকে একসাথে করলে হচ্ছে পরিপাকতন্ত্র। সেই পরিপাকতন্ত্রে কি কি অংশ থাকে, কোন অংশটাকে কি বলে, সে সম্পর্কে আমরা আজকে দেখলাম। এবার বন্ধুরা একটি বাড়ি কাজ করতে হচ্ছে তোমাদের। তোমরা বাসায় বসে এই পরিপাকতন্ত্রের একটি রেখাচিত্র বা তোমার বইয়ে যেভাবে আছে তুমি একটি রেখাচিত্র আঁকার চেষ্টা করবে এবং বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি তোমরা কিশোর বাতায়নে পাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা সেখানে করতে পারো, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সংক্রান্ত কোনো কুইজ যদি সেখানে থাকে সেটা তোমরা অবশ্যই খেলবে, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের চলো কিছু ছবি দেখাই। বলতে পারবে এই ছবিগুলো কি? এখানে কোন কোন ছবিটা তুমি দেখছো বলো তো? অনেকগুলাই দেখেছো, রাইট? ইয়েস। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো। এটা মাদারবোর্ড। মাদারবোর্ডের মধ্যে এটা কি থাকে? এটা প্রসেসর। র্যাম রমের নাম শুনছো নিশ্চয়ই। এটা হচ্ছে সেই র্যাম। সিডি ডিভিডি তো দেখছো, রাইট? এই যে সিডি ডিভিডি অ্যান্ড পেন ড্রাইভ। কিন্তু সব কিছু জানার আগে একটি বিষয় খুব ভালো করে জানতে হয়, ইনপুট প্রসেস আউটপুট। কম্পিউটারের সব কাজ করে আগে ইনপুট নেয়, দেন এটাকে প্রসেস করে, তারপরে তুমি ফাইনাল আউটপুট পাও। ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে তুমি কিন্তু জানো অলরেডি, রাইট? গত ক্লাসে তুমি খুব ভালোভাবে ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে জেনেছো। হোমওয়ার্কগুলো করেছিল তো? ওকে, আশা করি করেছো। এখন যেটা করি, আমরা আজকে এই ছবিগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ক্লাসের বিষয়টা কি হতে পারে বলতে পারবা? আমাদের ক্লাসের নাম হচ্ছে মেমোরি, স্টোরেজ ডিভাইস, মাদারবোর্ড এবং প্রসেসর। আমরা আজকে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা বলো তো, এই ক্লাসটা করলে তুমি কি শিখতে পারবা? মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে জানতে পারবা, মানে স্টোরেজ ডিভাইস সম্পর্কে জানতে পারবা, মাদারবোর্ড জানতে পারবা, প্রসেসর সম্পর্কেও তুমি জানতে পারবা, রাইট? সো মেমোরি এবং স্টোরেজ ডিভাইস কাকে বলে? কম্পিউটারে যে তথ্য দেই, আচ্ছা আমার কথাই খেয়াল করো তো, বা তোমার কথাই খেয়াল করো। এই যে তোমাকে আমি কথাগুলো বলছি, তুমি কথাগুলো শুনছো, রাইট? এর কিছু কথা তোমার মনে থাকবে, কিছু কথা মনে থাকবে না। তোমার মাথায় নিশ্চয়ই এগুলোকে প্রসেস করে রাখতে হয়। মনে রাখার জন্য তুমি যদি মনে রাখতে চাও তাহলে তোমাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। আর তুমি যদি যা শুনতে চাও, কিছু কিছু মনে রাখতে চাও, সেটারও পদ্ধতি আছে। ঠিক একইভাবে কম্পিউটারে যখন আমরা কোনো ডাটা দেই, সংরক্ষণ করে রাখা যায়, তাহলে আমাকে একই কাজ আর বারবার করতে হয় না। স্টোরেজ ডিভাইস যখন আবিষ্কার হয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস যখন আবিষ্কার হয়েছে, এরপর থেকে কিন্তু পুতুল আর মানুষের মধ্যে যেরকম পার্থক্য আছে, এর প্রাণ না আমার প্রাণ আছে, এ বড় হয় না আমি বড় হই, এ আপডেট হয় না আমি আপডেট হই, ঠিক একইভাবে এই ডিভাইসগুলো থাকার কারণে কিন্তু কম্পিউটার আপডেট হচ্ছে, রাইট? সো আমরা এখানে লেখা আছে দেখো,
যেগুলোতে তোমার তথ্য জমা রাখা হয় যে ডিভাইসগুলোতে, সেগুলো হচ্ছে তোমার স্টোরেজ ডিভাইস। তোমার এই যে স্টোরেজ, এটা প্রধানত দুই প্রকার এখানে বলা আছে কিন্তু। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আরেকটা হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি। আরেকটা প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি, এবং আরেকটি হচ্ছে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। তুমি এগুলো সম্পর্কে জেনে নেবা। ব্যাপারটা হচ্ছে এরকম, কিছু তথ্য আমাদের অনেক দিন মনে রাখতে হয়। তথ্য মানে কি? ওই যে ডিজিটাল ডাটা দেই, 0 আর 1 দেই, বাইনারি তথ্যগুলো দেই, সেগুলোকে স্টোর করতে হয়। তোমাকে গত ক্লাসে দেখাইছিলাম বাইনারি মানে 0 এবং 1, যেখানে এই যে 0 মানে 1, এই যে 0 1 0 1, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি, এই জিনিসগুলোই কিন্তু তোমার বোঝায় তোমার কি হয় আছে অথবা নাই, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা জানি। মেমোরি স্টোরেজ ডিভাইস, এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু এই যে এইটা দেখো, এটার নাম কি? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি জিনিসটা কি? তাহলে র্যামও জানো, রমও জানো। আমি তোমাকে র্যামও দেখাবো, রমও দেখাবো। এই যে কথাগুলো এখন তোমার সাথে আমি র্যান্ডমলি বলছি, কিছু কিছু মনে রাখছো। ঘুম থেকে ওঠার পরে তুমি যদি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে যাওয়ার পরে অনেক তথ্যই নাই হয়ে যায়। ঠিক এরকম র্যামের মধ্যেও তথ্য কি হয়? তোমার জমা হয় অস্থায়ীভাবে। তার মানে স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি, রাইট? এটাতে অস্থায়ীভাবে তথ্য জমা হয়। কম্পিউটার যত আপডেট হচ্ছে, এই মেমোরি র্যাম রম তত আপডেট হচ্ছে এবং এগুলোর সাইজ অনেক বাড়ছে। বর্তমানে কম্পিউটারে সাধারণত 2 গিগা থেকে 4 গিগাহার্জ মেমোরি র্যাম রম থাকে কিন্তু, খেয়াল রেখো। তাহলে আমরা র্যাম রম দেখলাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কিন্তু র্যামের ফুল ফর্ম। এরপরে তোমার মনে করো এই যে কথাগুলো যেগুলো বলা আছে, এগুলো কিন্তু তুমি একটু দেখে নিবা পরীক্ষায় ভালো করার জন্য, কারণ এখানে লেখা আছে যে তোমার মনে করো সময়ের সাথে পাল্লা দিয়ে কিভাবে র্যামের গতি বাড়ছে, এই ব্যাপারগুলো আছে। এন্ড এই যে প্রসেসর দেখো, খেয়াল করে দেখো, এই যে প্রসেসর মাদারবোর্ড, সেটা দেখতে কেমন? যদিও এটা মাদারবোর্ড এই যে এরকম না, যদিও এটা মাদারবোর্ড না, বাট এইরকমই দেখতে হয়। অর্থাৎ এখানে সব ধরনের আইসি, রেজিস্টার, সব কিছু যত যা কিছু আছে একটা বোর্ডের মধ্যে কিন্তু সিল করা থাকে, রাইট? এইখানে এইরকম যে অংশগুলো তুমি দেখো, সেটা কিন্তু রম। তাহলে মেমোরি দুই প্রকার, প্রধান মেমোরি মানে তোমার হচ্ছে একটা হচ্ছে স্থায়ী মেমোরি, আর একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। রম হচ্ছে স্থায়ী আর র্যাম অস্থায়ী। রম ব্যাপারটা কি হয় জানো? কম্পিউটারে যে তথ্যগুলো আমরা সেভ করে রাখি, মনে করো তুমি মুভি রাখলা, একটা গান রাখলা, এই ক্লাসটাই তুমি ডাউনলোড করে রেখে দিলা, বা ছবি রাখলা, তোমার বইটা রাখলা, পিডিএফ কপিটা, এটা কিন্তু কম্পিউটার অফ করে অন করলেও কিন্তু থেকে যায়। কিন্তু মনে করো এই মুহূর্তে তুমি এমএস ওয়ার্ড ওপেন করছো, কিছু লিখতেছো, কিছুক্ষণ পরে কম্পিউটার অফ করে ফেলছো, সেভ করো নাই কিন্তু, খেয়াল রেখো। তাহলে সেভ যেহেতু করো নাই, তুমি ওই তথ্যগুলো আর খুঁজে পাবা না। ওই যে আমরা যখন যেটা দেই সাময়িক সময়ের পর্যন্ত কম্পিউটার আমি বন্ধ করার আগ পর্যন্ত ধরে রাখে, এটা হচ্ছে র্যামের কাজ, এটা হচ্ছে অস্থায়ী। আর যেগুলো সেভ করে রাখি সেগুলো হচ্ছে রমের কাজ। ভেরি সিম্পল, এগুলো হচ্ছে রম। এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারো বড় হলে। তাহলে কি র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা বারবার সাথে সাথে যখন তখন দেয়া হচ্ছে। আর রম মানে রিড অনলি মেমোরি, যেটা সেভ করা আছে, শুধুমাত্র মেমোরি থেকে তুমি পড়তে পারবা, কিছু সময় তুমি এডিটও করতে পারবা অনুমতি সাপেক্ষে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে, আদারওয়াইজ তুমি শুধু দেখতে পারবা, রাইট? বারবার ব্যবহার করতে পারবা। তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে, আমি চাই কিশোর বাতরে তোমরা সেটা আমাদেরকে দেখিয়ে দিবা, এবং যেটা করবা তুমি এটা তোমার ক্লাসের শিক্ষককেও তুমি দেখাতে পারো। তাহলে লিখে নাও তোমাদের যে হোমওয়ার্কটা, সেটা হচ্ছে র্যাম এবং রমের মধ্যে পার্থক্য কি। কম্পিউটার সায়েন্স, আইসিটি, তথ্য প্রযুক্তি জানতে গেলে তোমাকে অবশ্যই র্যাম এবং রমের পার্থক্যটা জানতেই হবে। এরপরে দেখো আমাদের স্টোরেজ ডিভাইস তো আমরা র্যাম রম দেখলাম, আমাদের আরো কিছু ডিভাইস আছে। এই যে ডিভিডি দেখতে পাচ্ছ না, এটা কি ডিভিডি, সিডি ডিভিডি। এই সিডি ডিভিডির মধ্যেও কিন্তু তথ্য তোমার জমা হয় ম্যাগনেটিক উপায়ে। বাট মনে রাখবা যে এখানেও তথ্য জমা করে রাখা যায়। ভেরি সিম্পল, আমি আজকের ক্লাসটা এখানে তোমার মনে করো রিড রাইট করে রেখে দিলাম। ভবিষ্যতে কি আমি এটা থেকে দেখতে পারবো না? সিডি ঢোকাইলে আমি দেখতে পারবো। সিডি যদি আমি ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ারে যদি ইনপুট করি, এখানে যা আছে সব দেখতে পারি না? তাহলে এটাও কিন্তু একটা স্টোরেজ ডিভাইস। এই দেখো অনেক রকমের পেন ড্রাইভ,
এই পেন ড্রাইভগুলো কিন্তু তোমাদের কি স্টোরেজ ডিভাইস, এখানে তথ্য স্টোর করে রাখতে পারো। তোমার মোবাইলের জন্য মাইক্রো এসডি কার্ড ইউজ করো না, সেটাও কিন্তু তোমার কি তোমার এই মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের মধ্যে পড়ে। মাথার মধ্যে ব্রেন আছে, তাহলে আমার শরীরে যেমন এই অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কম্পিউটারের মাদার বোর্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা বোর্ডে সকল আইসি বা ট্রানজিস্টরগুলো বা যা যা দরকার, র্যাম রম যা দরকার সব এখানে লাগানো থাকে। তাই এটার নাম কি মাদারবোর্ড। এটার নাম কি বলতো মাদারবোর্ড। কম্পিউটারের মাদারবোর্ড আরো অন্যরকম হয়ে থাকে। এই যে মাদারবোর্ড, একটা বড় ছবি তোমাদের দিয়ে রাখলাম, লেখাটা পড়ে নিবা। এখানে একটা কুলিং ফ্যান থাকে, এখানে এই যে প্রসেসর থাকে, র্যাম স্লট থাকে, রম থাকে, অনেক কিছু থাকে। অর্থাৎ মাদারবোর্ডে সব কিছুই থাকে এবং সেখান থেকে আমরা দেখতে পারি। সো মাদারবোর্ডে কি কি জিনিস হয় সব এখানে লেখা আছে। কম্পিউটারের মেইন বোর্ড মাদারবোর্ড, এখানে তথ্য কি হয় জমা হয় এবং প্রসেস হয়। তোমাকে যদি বলা হয় 10 আর 20 কত, সাথে সাথে তুমি বলে 30, তো 1000 আর 2000 3000 5000 কত হয়, একটু সময় লাগবে। এই যে প্রসেস করতে যে সময়টা লাগে, তুমি এটা যোগ করতেছো, এটা প্রসেস করতেছো। ঠিক কম্পিউটারে এরকম একটা যন্ত্র আছে, এমন একটা সার্কিট আছে, এমন একটা লজিক ডিভাইস আছে যেটা কি করে তোমার প্রসেস করে। তুমি তথ্য দিলে সেটাকে প্রসেস করে দেয়। এই যে প্রসেস করে দেয়, কে দেয়? প্রসেসর। প্রসেসর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। মনে রাখবা সিপিইউর মধ্যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। ওই যে দেখছিলা ইনপুট আউটপুট প্রসেস, প্রসেস কিন্তু সেই সিপিইউ। আমাদের বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। ঠিক এই 1971 সালেই কিন্তু ইন্টেল কোম্পানি প্রথম তাদের প্রসেসর বের করেন, সেটার নাম হচ্ছে 4004 4004 4004। প্রসেসর কে আবিষ্কার করছেন জানো? ভেরি সিম্পল, মার্কিন যুক্তরাষ্ট্রের টেড হফ একজন, স্টেন মেজর 2 জন, ফেডরিকো ফেগিন 3 জন, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন, এবং জাপানের মাসাতোশি শিমা, নামটা অনেক সুন্দর না? এরা মিলে কিন্তু মনে করে এই প্রসেসরটা আবিষ্কার করেছেন। এই যে দেখছো প্রসেসর দেখতে পাচ্ছ, এটা হলো প্রসেস করে। এছাড়াও অনেক কোম্পানি প্রসেসর বের করে, আমরা সেটা জানি। প্রসেসরের নর্মালি 3টা অংশ আছে। তোমাদের পরীক্ষায় থাকে প্রসেসরের কয়টা অংশ? 3টা অংশ। নাম্বার 1 গাণিতিক যুক্তি ইউনিট, যেটাকে বলা হয় আলু, ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার আরেকটা নাম। আমরা যে কম্পিউটারকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে দিই না, এই কাজগুলো হয় প্রসেসরের অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে ডিভাইড করে নিছে। তোমার স্কুলে আইসিটি ক্লাস হয় আইসিটি ল্যাবে, চারুকারু ক্লাস হয় চারুকারুর যে ল্যাবটা আছে, বা ল্যাঙ্গুয়েজ ক্লাস হয় ল্যাঙ্গুয়েজ ল্যাব, রাইট? ঠিক এইরকম প্রসেসরের মধ্যেও বিভিন্ন পার্ট আছে, ডিভিশন করা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিট মানে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার বা স্মৃতি মেমোরি। রেজিস্টার মানে খাতায় রেখে রেখেও যেমন মনে করে জমা রাখি তথ্য, রেজিস্টারের কথাটাও কিন্তু সেম। রেজিস্টার একটা হালকা ধরনের মেমোরি, মানে ছোট মেমোরি। ওই যে র্যাম রমগুলো অনেকগুলো রেজিস্টার নিয়ে তৈরি হয়, এটাও এক প্রকার মেমোরি। তাহলে রেজিস্টার এক প্রকার মেমোরি যেগুলো তথ্য সংরক্ষণ বা ধারণ করতে সাহায্য করে। 1971 সালে যে সেই মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 আবিষ্কার হয়েছিল, সেখানে ট্রানজিস্টর ছিল মাত্র 2300টি। বর্তমানে যেটা কোর i7, সেখানে খেয়াল করে দেখো 22, 70, ওরে বাপরে বাপ, আমি বলতে পারবো না, অনেক বড়, অনেক তথ্য তুমি সেখানে রাখতে পারো, রাইট? তাহলে কি হলো, আমরা মোটামুটি জানলাম ফাইনালি যে সকল ডিভাইস তথ্য ধারণ করতে সাহায্য করে সেগুলো স্টোরেজ ডিভাইস, আর যে সকল ডিভাইস তার মানে কি র্যাম রম পেন ড্রাইভ হার্ড ডিস্ক সিডি ডিভিডি, এগুলো কি স্টোরেজ ডিভাইস। তারপরে কি আছে? মাদারবোর্ড, কম্পিউটারের যে মেইন বোর্ডটা আছে মাদারবোর্ড। এরপরে কি আছে? প্রসেসর। প্রসেসরের 3টে অংশ কথা বলছি। অ্যারিথমেটিক লজিক ইউনিট মনে রাখবা। 2 নম্বর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা আরেকবার একটু দেখতে পারি, দেখে নাও এই জায়গাটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। সব ছবি অডিও ভিডিও আদার্স লেখা টাকা যা আছে সব কিছু কন্ট্রোল করে, আর রেজিস্টারে তো তথ্য রাখে। সো মোটামুটি আমরা আজকে এই ক্লাসে কম্পিউটার সম্পর্কে জানতেছি, এবং আসলে এটার ইনপুট কিভাবে নেয়, ইনপুটের জন্য কোন ডিভাইস থাকে, আউটপুট কিভাবে নেয়, আউটপুটের জন্য কি ডিভাইস থাকে, স্টোরেজ কিভাবে নেওয়া হয়, স্টোরেজ কিভাবে থাকে, সেগুলো তোমার মনে করো এখানে জমা হয়।
তবে ফাইনালি যাওয়ার আগে আরেকটা জিনিস তোমাকে বলি বাড়ির কাজ দেওয়ার আগে, সেটা হচ্ছে কম্পিউটারের সমস্ত তথ্যই কিন্তু বিট মানে 0 এবং 1 বাইনারি ডিজিট আকারে জমা হয়। মনে রাখবা 8টা 0 এবং 1। আমি যদি তোমাদের একটু দেখাই, এরকম মনে করো দেখাই 0 0 1 1 0 0 1 1, কয়টা হলো? দুইটা 8টা। এই 8 বিট এখানে কি হলো বলো তো? 8 বিটে এই 8 বিটে 1 বাইট হয়, 1 বাইট হয়। সো 8 বিটে কি 1 বাইট। এরকম 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, তাই না? এরকম আবার বলছি বন্ধুদেরকে শোনো, 8 বিটে 1 বাইট, 1024 বিটে 1 কিলোবাইট, 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। ব্যাপারগুলো ভেরি সিম্পল। তোমার কাছে একটি প্রশ্ন থাকতেই পারে, স্যার দোকানে গিয়ে যাবতীয় যত জিনিসপত্র কিনি এটা তো কিনি কেজিতে, কিলো মানে তো 1000, এখানে 1024 কেন? ওই যে বলেছি কম্পিউটারে যাবতীয় তথ্য রেজিস্টারে হয়, জমা হয়। প্রথম হচ্ছে রেজিস্টারগুলো সাধারণত বিট আকারে 8 বিট 8 বিট 8 বিট 16 বিট 32 বিট 64 বিট 128 বিট 256 বিট 512 1024 8-এর গুণিতক আকারে বাড়তে থাকে। তাই আমাদেরকে বলা হয় যে 1024 বাইটে 1 কিলোবাইট। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? আবার এই যে আমরা এরকম দেখো না কেবি, আবার দেখো কেবি, ছোট হাতের বি মানে বিট। ছোট হাতের বি মানে কি বলতো? এটা মানে হচ্ছে কিলো বিট, খেয়াল রাখবা কিলো বিট। আর বড় হাতের বি যখন থাকবে এর মানে হচ্ছে কিলো বাইট। অলরেডি তোমরা জানো যে কিলো বাইট জিনিসটা কি, 8 বিটে 1 বাইট, রাইট? সো ছোট হাতের বি বিট, বড় হাতের বি বাইট। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই? তোমাদের কাছে একটা প্রশ্ন, 8 বিটে তো 1 বাইট হয়, এখন 1 বাইটের অর্ধেক এটাকে কি বলে তুমি জানো? ইয়েস, নিবল, NIBBLE, নিবল মানে হাফ অফ 1 বাইট। 1 বাইটের অর্ধেককে বলা হয় 1 নিবল। সো আশা করি তুমি এই ব্যাপারগুলো খুব ভালো বুঝেছো। তুমি ক্লাসগুলো আমাদের এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে রেগুলারলি একটার পর একটা করছো। বইটাও পড়তে হবে পাশাপাশি তোমাকে। বাসায় যত বেশি বই পড়বা তত বেশি জানবা। আর আইসিটি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমি মাসুদ স্যার তো তোমাদের সাথে আছি, থাকবো। কিশোর বাতায়নে সেটা আপলোড করা হবে, সেখানে দেখবা, সেখানে তুমি কোশ্চেন করতে পারো, আমরা তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও তোমার প্রশ্ন তো তোমার স্কুলের সম্মানিত আইসিটি শিক্ষক তো রয়েছেনই, তিনি তোমাদের উত্তর দিবেন। সো বলতে পারো কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে? বাইনারি পদ্ধতিতে। একটু আগে বাইনারি আলোচনা করলাম, এখন তুমি কিন্তু এই উত্তর পারো, আগে কিন্তু পারতো না, রাইট? তাহলে একটা কাজ করো তো, তোমার জন্য একটা মূল্যায়ন প্রশ্ন দেখে তুমি পারো কিনা এখন লিখে দিবা আমাকে। আমার যদি যখন লেখা হবে, বাতায়নে যখন আপলোড করা হবে, তখন কিন্তু তুমি অবশ্যই লিখবা কোন 3টে অংশ সমন্বয়ে প্রসেসর গঠিত। আমি একটু বলে দেয় একবার। আচ্ছা বলি, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর এটা কি রেজিস্টার। 3টা অংশ পারলা। তোমাদের বাড়ির কাজ কি জানো? এর আগে ক্লাসে আমরা প্রিন্টার সম্পর্কে পড়েছিলাম। প্রিন্টার কত প্রকার, কি কি সেটা আমাদের বলবা একটু। মাদারবোর্ডে সাধারণত কি কি থাকে? মাদারবোর্ডে কিন্তু অনেকগুলো অংশ থাকে, আমার কিন্তু স্লাইডে লেখা আছে, বিভিন্ন এক্সপানশন স্লট, এটা তোমাদের বইয়ে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, কিন্তু সেই চার্টটা কিন্তু খেয়াল রাখবা। র্যাম ও রমের 5টি পার্থক্য লেখো। সো আশা করি এই স্টোরেজ ডিভাইস সম্পর্কে তুমি ভালোভাবে বুঝেছো। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়। বাসায় বসে নিরাপদে পড়াশোনা করবা।
শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা শুরু করি। তো চক্রবৃদ্ধি মুনাফা। বন্ধুরা, চক্রবৃদ্ধি মুনাফা বলতে আমরা কি বুঝবো? তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় যাওয়ার আগে অবশ্যই আমরা একটু চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে জেনে নেই। চক্রবৃদ্ধি মূলধন কী জিনিস? চক্রবৃদ্ধি মূলধন হলো বছরান্তে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বোঝায়। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে আবার অনেক সময় চক্রবৃদ্ধি মূল্য বলা হয়ে থাকে। কখনো কখনো চক্রবৃদ্ধি মূলধনকে সবৃদ্ধি মূলধনও বলা হয়ে থাকে। যে নামেই থাকুক না কেন, বিষয়টি একই। সুতরাং আমাদের মনে রাখতে হবে চক্রবৃদ্ধি মূল যে কথা, চক্রবৃদ্ধি মূলধন সে কথা, এবং চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলও একই কথা। অর্থাৎ তোমার প্রশ্নে যে শব্দটি ব্যবহার করবে, তুমি খাতায় উত্তর করার সময় সেই শব্দটি তুমি ব্যবহার করবে। তাহলে আমরা একটু জেনে নেই, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কী জিনিস। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে আমরা যদি সংজ্ঞায় আসি, তাহলে একটু খেয়াল করো। বলেছিলাম যে বছরান্তে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের কি আমরা চক্রবৃদ্ধি মূলধন বলছি। তাহলে মুনাফাটা কি হবে? বছরান্তে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে আমরা কি বলবো? চক্রবৃদ্ধি মুনাফা। বিষয়টা ক্লিয়ার? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হিসেবে আমরা কিন্তু ভুল করেও সরল মুনাফায় চলে যাব না। কারণ অবশ্যই আমাদের মনে রাখতে হবে সরল মুনাফা এবং এই চক্রবৃদ্ধি মুনাফা সম্পূর্ণ ভিন্ন জিনিস। শুধু মুনাফা বললে আমরা শুধু সরল মুনাফাকে বুঝব, কিন্তু প্রশ্নে যদি শুধু মুনাফা শব্দটি থাকে তাহলে কিন্তু ভুলেও আমরা ওই মুনাফাটাকে চক্রবৃদ্ধি মুনাফা হিসেবে ভাবব না। অবশ্যই আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু যে কোনো সময়ের জন্য হিসেব করা হয়ে থাকে। আমরা যদি একটু খেয়াল করি, যেমন চক্রবৃদ্ধি মুনাফা কখনো কখনো 2 মাসের জন্য হিসাব হতে পারে, 3 মাসের জন্য হিসাব হতে পারে, আবার 2 বছরের জন্য হিসাব হতে পারে, 3 বছরের জন্য হিসাব হতে পারে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা একটি নির্দিষ্ট সময়ের জন্য হিসাব হয়ে থাকে। বন্ধুরা, তাহলে আমরা একটু চলে আসি যে চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে হিসাব করব। চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করতে গিয়ে আমরা একটু বোর্ডে দেখি যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো কি কি। প্রথমে আমাদের সূত্রগুলো জেনে নিতে হবে। তাহলে আমরা একটু দেখি। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনের আছে তোমাদের যে সরল মুনাফায় আমরা যে সূত্রগুলো ব্যবহার করেছিলাম সেখানে যে কথাগুলো ছিল চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় রয়ে গেছে। কীরকম? আমরা সরল মুনাফায় বলেছিলাম যে মূলধনকে কি দ্বারা প্রকাশ করেছিলাম? নিশ্চয়ই মনে আছে, পি দ্বারা। মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম বন্ধুরা? যে মুনাফার হার প্রকাশ করেছিলাম আর দ্বারা। সময়কে কি দ্বারা প্রকাশ করেছিলাম? সময়কে প্রকাশ করেছিলাম এন দ্বারা। তারপর আমরা বলেছিলাম যে সরল মুনাফা আই সমান, মনে আছে তো নিশ্চয়ই, কি ছিল? পি এন আর। তাহলে এখন আমরা কি হিসেব করছি? চক্রবৃদ্ধি মুনাফা হিসেব করছি। তাহলে চক্রবৃদ্ধিতে এবার একটু খেয়াল করো। তাহলে চক্রবৃদ্ধিতে প্রকাশ করা হয় ক্যাপিটাল সি দ্বারা। যদি চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলধন সি হয় তাহলে সূত্রটা কি হবে? তাই সুতরাং সি সমান হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আমাদের এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, যে সি সমান হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। সুতরাং বন্ধুরা, আমরা কি পেলাম? চক্রবৃদ্ধিতে সবৃদ্ধিমূল সূত্রটা পেয়ে গেলাম। এখন চক্রবৃদ্ধিতে সবৃদ্ধিমূল অর্থ কী? অর্থাৎ আমরা এখানে কি কি পেয়েছি? মুনাফাও পেয়েছি, আবার মূলধনও পেয়েছি। অর্থাৎ মূলধন প্লাস মুনাফা সমান হলো সবৃদ্ধি মূল। তাহলে আমরা কি চাচ্ছি?
আমরা অবশ্যই চাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা কিভাবে পাবো? তাহলে একটু খেয়াল করি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান P1 প্লাস R হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমি কি বিয়োগ করব? মূলধনটাকে বিয়োগ করব। তাহলে এই মূলধনটাকে বিয়োগ করার পর আমরা যা পেলাম এটাকে আমরা বলছি চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা বন্ধুরা, এখনও হয়তো অনেকের কাছে কিছুটা কমপ্লিকেটেড মনে হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি। এই বিষয়টা বোঝার জন্য আমি কিছু স্বাভাবিক বাস্তব উদাহরণ নিয়ে তোমাদের সাথে কথা বলছি। বিষয়টা কি খেয়াল করো, তুমি একটু মনোযোগ দাও যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কি পার্থক্যটা আসলে আছে। সরল মুনাফার ক্ষেত্রে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, যেমন তুমি 100 টাকা ব্যাংকে 5% হার মুনাফায় বিনিয়োগ করলে, 1 বছর পর তুমি কত পাবে? মুনাফা হিসেবে 5 টাকা পাবে। এখন যদি এই 100 টাকা তুমি 3 বছর পর্যন্ত রেখে দাও, তাহলেও কিন্তু তুমি প্রতি বছর 100 টাকায় 5 টাকা করেই পাবে। যত দিন পর্যন্ত তোমার 100 টাকা সরল মুনাফায় থাকবে, বছর শেষে তুমি কিন্তু 5 টাকা করেই মুনাফা পাবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় কি হবে তখন? চক্রবৃদ্ধি মুনাফায় ঠিক এই 100 টাকা 5% হারেই তুমি ব্যাংকে যদি সঞ্চিত করো, 1 বছর পর তুমি 5 টাকা মুনাফা ঠিকই পাবে। কিন্তু 1 বছর পর একটু পরিবর্তন হয়ে যাবে মূলধনের জায়গায়। তাহলে 1 বছর পর সেই মূলধনটা হয়ে যাবে 100 যোগ 5 সমান কত হলো? 105 টাকা। তাহলে 1 বছর পর কিন্তু মূলধন তোমার আর 100 টাকা থাকলো না। 1 বছর পর সেই মূলধনটা কত হয়ে গেল? 105 টাকা। ক্লিয়ার? এখন দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর কিন্তু তোমার মূলধন হিসেবে তুমি পেয়ে গেছো 105 টাকা, অর্থাৎ দ্বিতীয় বছরের প্রারম্ভিক মূলধন হলো 105 টাকা। এখন এই 105 টাকার উপরেই তোমার 5% হারে মুনাফা নির্ধারিত হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি 100 টাকায় যদি 5 টাকা পাই, তাহলে 105 টাকায় কি আমরা 5 টাকাই পাবো? না বন্ধুরা, তাহলে ধরে নিলাম আমরা 6 টাকা পাবো। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার মূলধনটা কি আসবে? 105 টাকা যোগ 6, তাহলে সমান কত হলো? 111 টাকা। অর্থাৎ 111 টাকা হলো দ্বিতীয় বছর শেষে তৃতীয় বছরের প্রারম্ভিক মূলধন। এভাবে বছর যত যেতে থাকবে আমার মূলধন তত বাড়তে থাকবে এবং সেই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর 5% হারে আমি মুনাফা পেতে থাকব। সুতরাং প্রতি বছরই কি হবে? আমার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে মুনাফার বৃদ্ধিটা, এই বৃদ্ধিটাকে আমরা বলছি কি? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা তো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র শিখে ফেললাম। এখন চলো আমরা চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা আজকে একটি সমস্যার সমাধানের মাধ্যমে শিখে নেই। তোমাদের পাঠ্য বই অধ্যায় 2-এর 2.2 অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি আমরা আজকে একটু সমাধান করি। এখন কি আছে প্রশ্নটি? যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি মুনাফার হার 10% আর মূলধন এখানে কত আছে? 8,000 টাকা। তাহলে আমরা তো একটু আগে শিখলাম যে মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? তাহলে মূলধন পি সমান 8,000 টাকা এবং মুনাফার হার আর সমান 10% দেওয়া আছে। আমরা তো সরল মুনাফার ক্ষেত্রেও জানি যে পার্সেন্টকে তুলতে হয়। পার্সেন্টকে যদি আমি তুলে দেই তাহলে নিশ্চয়ই 100 দিয়ে ভাগ করতে হবে, থাকবে কত? 10। তো ফলাফল এটা কি? আমরা তো জানি যে আমাদের হাতে একটা ক্যালকুলেটর থাকবে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। তাহলে সেই ক্যালকুলেটরই আমরা ভাগ করে খুব সহজে ভগ্নাংশটি পেয়ে যাব।
তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে আমি কত পাবো 0.1। তার মানে 0.1 হলো এর ফলটা। এবার আমরা আসি আরেকটি অংশ দেওয়া আছে, সেটা হলো সময়। তাহলে সময় কত দেওয়া আছে বন্ধুরা? সময় n সমান আছে হলো 3 বছর। 3 বছর। কি চেয়েছে প্রশ্নটিতে? প্রশ্নটিতে চেয়েছে হলো চক্রবৃদ্ধি মূলধন। অবশ্যই আমাদের মনে আছে, আমরা তো জানি চক্রবৃদ্ধি মূলধনকে বন্ধুরা কী দ্বারা প্রকাশ করা হয়? চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় সি দ্বারা। তাহলে আমরা জানি, লিখি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান P1 + R হোল টু দি পাওয়ার n। নিশ্চয়ই আমাদের এই সূত্রটি জানা আছে বন্ধুরা। তাহলে একটু খেয়াল করি এখানে কি কি মান আমার কাছে আছে, একটু খেয়াল করো। পি এর মান কত? 8000। আর এর মান কত? আর এর মানটা দেখো 0.1, যা আমরা একটু আগে হিসেব করে নিয়েছি। আর এন এর মানটা কত? এন এর মান হলো 3। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। তাহলে এখানে কত আছে? 8000। আচ্ছা, একটু খেয়াল করতে হবে এই কথাটা আমার, যে আমরা যখন সূত্রটা লিখেছি একটু খেয়াল করো, সূত্রটা লিখেছি P1 + R হোল টু দি পাওয়ার n। সবগুলোই আমরা কিন্তু ইংরেজিতে লিখেছি, কিন্তু যেহেতু আমরা পাটিগণিতের অঙ্ক করছি তো 1 এখানে থাকলেও যখন আমি পি এর মান 8000 বসালাম বাংলায়, তখন 1টাকে আমরা কি লিখব? অবশ্যই বুঝতে পেরেছো, 1টাকে আমরা তখন 1 লিখব। 1 যোগ আর এর মানটা বসালাম 0.1, এন এর মানটা কত? 3। এখন যে মানটা আমি পেলাম এটুকু আমরা হিসেব করে ফেলবো। তাহলে 8000 আর এখানে 1-এর সাথে যদি 0.1 যোগ করি বন্ধুরা, কত পাবো আমি? 1.1 পাওয়ার হলো 3। এখন আমরা তো বলেছি আমাদের হাতে একটা ক্যালকুলেটর আছে, সুতরাং আমি যদি এখন এই ক্যালকুলেটর দিয়ে একবারে হিসেব করি তাহলে আমি কিন্তু পেয়ে যাব 8000 গুণ 1.1 এর পাওয়ার 3। ফলাফলটা আমরা একবারে লিখে দিতে পারি যে 106,106,4,8 টাকা। একটু খেয়াল করো, তাহলে আমরা কি দেখলাম? আমাদের মূলধন হিসেবে ছিল 8000 টাকা, সবৃদ্ধি মূল হিসেবে আমি কত পেলাম? 10,648 টাকা। এই যে 10,648 টাকা, এটা কিন্তু আমার কাছে মুনাফা এবং মূলধন একসাথে আছে। যদি আমাকে বলতো চক্রবৃদ্ধি মুনাফা কত, কি করব? একদম ক্লিয়ার বুঝে গেছে তোমরা। তাহলে কি করব আমি? এই 10,648 টাকা থেকে 8000 টাকা বিয়োগ করলেই আমি কি পেয়ে যেতাম? চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যেতাম। কিন্তু আমার কাছে তো এখন চক্রবৃদ্ধি মুনাফা চাওয়া হয়নি, আমাকে বলেছে শুধুমাত্র চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলটা নির্ণয় করতে। তাহলে আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি বন্ধুরা? তাহলে আমরা যে এই বিষয়টা বুঝলাম, এখন একটা অনুশীলনের মাধ্যমে কি আমরা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করব না? তাহলে চলো আমরা বাড়িতে অনুশীলনের জন্য একটি কাজ নিয়ে নেই। অনুশীলনের জন্য যে কাজটি আমরা দেব একেবারে আলাদা কোনো কিছু না, আমাদের কাছে জানা কিছু, একই ধরনের কিছু, সেই কিছুটাই আমরা করব। তাহলে একটু আমরা শুনি কি বাড়ির কাজটি আমরা করব। বাড়ির কাজ হিসেবে আমরা করব যে বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, কি বললাম? 8.50 শতকরা, এটা হলো আমাদের মুনাফার হার। আর কত টাকার আমরা হিসেব করব? 10,000 টাকা। একটু খেয়াল করো, তাহলে 10,000 টাকার হিসেব করব। কত দিনের জন্য হিসেব করব? 2 বছরের জন্য হিসেব করব। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন আমরা নির্ণয় করব। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, এটার সাথে যদি একটু মিলিয়ে নেই, তাহলে দেখো একেবারে সহজেই তুমি করতে পারবে, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই আমরা করে ফেলতে পারবো। কীরকম? মূলধন 10,000 টাকা, মুনাফার হার 8.50 টাকা, সময় 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হলো, আমরা কি করব? সূত্রটি লিখব, সূত্রের যেখানে যে মানটি আছে মানটি বসিয়ে হিসেব করে দেব। তাহলে কি আমরা পারবো না বন্ধুরা?
অবশ্যই পারবো। আশা করি তোমরা বাড়ির কাজটি কমপ্লিট করবে। আমরা একটু জেনে নেই আজ আমরা কি কি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছ, তাই তোমাদের সকলকে ধন্যবাদ। তারপরেও আমরা একটু শুনে নেই যে কি কি আলোচনা করেছি। তো বন্ধুরা, আমরা শুরুতেই আলোচনায় এসেছিলাম আজকে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। বা চক্রবৃদ্ধি মুনাফাতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চক্রবৃদ্ধি মূলধনের কথা বলতে হয়েছে। চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা যখনই আমরা আলোচনায় আনলাম তখন সরল মুনাফার বিষয়টাও আসছে, কারণ দুইটি মুনাফার মধ্যে পার্থক্যই তা আমাদের জানতে হয়েছে। এবং চক্রবৃদ্ধিতে সবৃদ্ধি মূলধন কী তা আমরা আলোচনা করেছি, সবৃদ্ধি মূলধনের সূত্রটা কী তা আমরা আলোচনা করেছি, এবং সেখান থেকে কিভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করেছি তার সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। এবং পরিশেষে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের একটি সমস্যা সবাই মিলে সমাধানও করেছি। তাহলে আশা করি আমাদের এই বিষয়টা তোমাদের খুব ক্লিয়ার লেগেছে এবং খুব ভালো লেগেছে, এবং অনুশীলন করলে সবাই দীর্ঘ সময়ের পর্যন্ত তোমরা ধরে রাখতে পারবে। আরেকটি কথা বলছি বন্ধুরা, আজ আমি যে আলোচনাটুকু করলাম, যে ক্লাসটা করলাম, যে সমস্যাটি সমাধান করলাম তোমাদের সাথে নিয়ে, এই পুরো জিনিসটাই আবার তোমরা যখন অনুশীলনে যাবে হয়তো একটু ভুলেও যেতে পারো। তো তখন সেই ভুলে যাওয়ার জায়গাটাই একটু মনে করার জন্য তোমাকে কে সহযোগিতা করবে? সেই সহযোগিতার জন্য তোমাদের এই বিষয়টি পুরোটাই কিশোর বাতায়নে দেওয়া থাকবে। তোমরা সেখানে থেকে অবশ্যই আবার দেখে নিতে পারবে। আরেকটি বিষয়, প্রত্যেকেই চাই আমি কি শিখলাম, কি জানলাম তা আমি জানলে তো হবে না, প্রমাণ দিতে হবে। তাই এই প্রমাণের জন্য কিশোর বাতায়নে এই অনুশীলনের উপর তোমাদের ছোট্ট একটি কুইজ থাকবে। তোমরা প্রত্যেকেই সেই কুইজে পার্টিসিপেট করবে, নিজের যে শিখন দক্ষতা সেই দক্ষতাটা যাচাই করবে আশা করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সবার স্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। কেমন লাগছে আমাদের এই ক্লাস? তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের এই সার্থকতা। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। চলো আজকে আমরা আমাদের পাঠে মনোযোগ দেই। সবাই খাতা কলম বই নিয়ে অবশ্যই রেডি আছো। ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়। আমরা এই ফল, ফুল, বীজ কিছু কিছু আবার খাদ্য হিসেবেও গ্রহণ করি। কিন্তু তোমরা জানো উদ্ভিদের জন্য, তার বংশ বিস্তারের জন্য এগুলো যে অপরিহার্য উপাদান। আজ আমরা দেখব উদ্ভিদের যৌনজনন কি, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদে কিভাবে যৌনজনন হচ্ছে, উদ্ভিদের ফুলের বিভিন্ন অংশের কাজ, তাদের ভূমিকা কি। আমরা ফুলের বিভিন্ন অংশ পূর্বের শ্রেণীতে দেখেছি। তো একটি ফুলের কি কি অংশ থাকে একটু মনে করার চেষ্টা করো। ফুলে পুষ্পাক্ষ থাকে, বৃতি থাকে, দল থাকে, পুংস্তবক, স্ত্রীস্তবক। আচ্ছা, তোমরা কি বলতে পারো এই 5টি অংশ সব ফুলে কি থাকে? না, সব ফুলে কিন্তু সবগুলো অংশ থাকে না। যে ফুলে এই 5টি অংশ থাকে তাকে কি ফুল বলে? হ্যাঁ, এটি হচ্ছে সম্পূর্ণ ফুল। আর যেখানে 2-1টি অভাব থাকবে
সেটি হচ্ছে অসম্পূর্ণ ফুল। তাহলে একটি সম্পূর্ণ ফুলের যে অংশগুলো থাকে সেই অংশগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। প্রজনন জীবের অন্যতম বৈশিষ্ট্য। প্রজনন না থাকলে জীবের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। তবে কি উপায়ে প্রজনন ঘটাবে তা জীবের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আমরা এবার জানব পুষ্পক উদ্ভিদের একটি বিশেষ প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে। উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল। ফুলের সৌন্দর্য মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত করে। ফুল বরাবরই সৌন্দর্যের প্রতীক। কিন্তু তোমরা কি জানো এই ফুলই আসলে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হলো ফুল। একটি আদর্শ ফুলে সাধারণত 5টি স্তবক থাকে, যার মধ্যে পুংস্তবক ও স্ত্রীস্তবক প্রজননের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই দুইটি অংশ প্রজননের সরাসরি অংশ নেয়। বাকি স্তবকগুলো সরাসরি অংশগ্রহণ না করলেও প্রজননে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। যে ফুলে 5টি স্তবক উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। অন্যদিকে যে কোনো একটি স্তবক অনুপস্থিত থাকলেও সে ফুলকে অসম্পূর্ণ ফুল বলে। বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক এবং বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলে। যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি উপস্থিত থাকে তাকে উভয়লিঙ্গ ফুল বলে। পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে। আবার পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটি অনুপস্থিত থাকলে তাকে ক্লীব ফুল বলে। চলো তাহলে জানি উদ্ভিদের অন্য গুরুত্বপূর্ণ এই অঙ্গটি আসলে কয়টি অংশ নিয়ে গঠিত আর গঠন অনুসারে এর প্রকারভেদই বা কতগুলো। ফুলের বিভিন্ন অংশ। আগেই জেনেছো যে ফুলের মোট 5টি স্তবক থাকে, সেগুলো হলো পুষ্পাক্ষ, বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এবার চলো জেনে নেওয়া যাক এদের অবস্থান কোথায় এবং এদের কাজ আসলে কি। পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বৃন্তশীর্ষে অবস্থান করে। এর উপর বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে। পুষ্পকের কাজ: পুষ্পকে কাণ্ডের সাথে যুক্ত রাখা, পুষ্পের স্তবগুলোকে ধারণ করা এবং স্তবক ও কাণ্ডের মধ্যে খাদ্য আদান প্রদান করা। ফুলের বাইরে স্তবককে বৃত্তি বলে। বৃত্তি খণ্ডিত না হলে সেটি যুক্তিবৃত্তি, কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন তাকে যুক্তিবৃত্তি বলে। এর প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে। সবুজ বৃত্তি খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়। কাজ: এদের প্রধান কাজ ফুলের ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি ও পোকা আক্রমণ থেকে রক্ষা করা। তবে যখন বৃত্তি রং বেরঙের হয় তখন তারা পরাগায়নে সাহায্য করে, অর্থাৎ পরাগায়নের মাধ্যমে হিসেবে কাজ করে এবং পোকামাকড়, পশু, পাখি ইত্যাদিকে আকর্ষণ করে। এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। প্রতিটি খণ্ডকে দলাংশ বা পাপড়ি বলে। পাপড়িগুলো যুক্ত থাকলে যুক্ত দল এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলে। বেশিরভাগ ফুলের পাপড়ি সাধারণত রঙিন হয়। কাজ: এরা ফুলের অত্যাবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। উজ্জ্বল ঝলমলে রঙের দণ্ডমূল পোকামাকড় ও পশু পাখির আকর্ষণ করে এবং পরাগণে সাহায্য করে। অনেক সময় কোনো কোনো পোকামাকড় ফুলের পাপড়িতে বসে মধু খায়, যা পরোক্ষভাবে পরাগায়নে সাহায্য করে। এটি ফুলের তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যকীয় অংশ। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। একটি পুংস্তবককে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বা পরাগরেণু থলি বলে। পরাগধানী ও পুংদণ্ড সাহায্যকারী অংশকে যোজনী বলে। পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালিকা গঠন করে। এই পরাগনালিকায় পুংজনন কোষ উৎপন্ন হয়। পুংজনন কোষ সরাসরি জনন কাজে অংশ করে। স্ত্রীস্তবক বা গর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে। এটি ফুলের আরও একটি অত্যাবশ্যকীয় স্তবক। স্ত্রীস্তবক বা এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে। একটি গর্ভপত্রে 3টি অংশ হয়: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। যখন কতগুলো গর্ভপাত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে তখন তাকে যুক্ত গর্ভপাত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপাত্রী বলে। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সাজানো থাকে। এইসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণুর সৃষ্টি হয়। এই ডিম্বাণুই পুংস্তবকের মতো সরাসরি জননকোষে অংশগ্রহণ করে।
এছাড়াও আমরা আরও কিছু কিছু ফুল দেখি, ছোট ছোট, যেটা কিনা কাণ্ডের শীর্ষের দিকে থাকে বা শাখার শীর্ষের দিকে থাকে, অর্থাৎ শাখা মুকুল বলে। এই শাখা মুকুলে যে ফুলগুলো থাকে এগুলো একসাথে থাকে, যার ফলে আজকের এই আলোচনা থেকে কি জানতে পারলাম? আমরা দেখলাম সপুষ্পক উদ্ভিদের যৌনজনন কিভাবে হচ্ছে। এই সপুষ্পক উদ্ভিদের যৌনজননের অংশগ্রহণকারী অপরিহার্য অংশগুলো কি কি, আর একটি ফুলের কি কি অংশ থাকে, সে অংশগুলোর ভূমিকা কি, সে সম্পর্কে আজকে আমরা দেখলাম। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকছে। আলোচনাটি, এই ভিডিওটি তোমরা কিশোর বার্তায়নে ভিজিট করলে পাবে। সেখানে এই সংক্রান্ত কুইজ থাকবে, সেই কুইজ তোমরা খেলবে এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, পাঠ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমাদের আরও জানার থাকে, তোমরা সেখানে লিখতে পারো, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পাঠ্যপুস্তকের 3য় অধ্যায় সৌরজগৎ নিয়ে পাঠ উপস্থাপন করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, কিসের ছবি মনে হচ্ছে? আমি জানি তোমরা নবম শ্রেণীর ছাত্রী, অতএব তোমরা বিগত শ্রেণীতে এই চিত্রটির সাথে পরিচিত। এটি আর কিছু নয়, যার চিত্র আমরা দেখেছি সেটি আসলে কিছু গ্রহ ও নক্ষত্র দেখতে পাচ্ছি। এই গ্রহ নক্ষত্র মিলে কি শিক্ষার্থীরা? সৌরজগৎ। আজকে আমি এই সৌরজগৎ নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা তোমাদের খাতায় সৌরজগৎ এই কথাটি লিখে নেবে। আমরা একটু যাই যে আজকে আমি এই সৌরজগতের কি কি বিষয় তোমাদেরকে উপস্থাপন করব। আমি যেটি প্রথমে উপস্থাপন করব সেটি হলো সৌরজগৎ কি, এটা তোমরা জানবে। আমি জানি তোমরা জানো, তারপরেও আমাদের পরীক্ষার খাতায় একটি সংজ্ঞা লিখতে হয়। সংজ্ঞাটা একটু গুছিয়ে লেখার জন্য আমি তোমাদেরকে লিখে এনে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে লিখতে পারো, অথবা ইচ্ছা করলে তোমাদের পাঠ্য বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় সংজ্ঞাটি দেওয়া আছে, সেখান থেকেও তোমরা লিখতে পারো। সৌরজগতের গ্রহগুলোর অবস্থান ইচ্ছা করলে তোমরা আমার এই ক্লাসে বসেও ছবিটি আবার আঁকতে পারো, অথবা তোমরা তোমাদের কোনো অবসর মুহূর্তে এই ছবিটি এঁকে তোমাদের রুমে পোস্টার পেপারে রেখে দিতে পারো। সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সম্পর্কে কিছু বর্ণনা আজকে আমি উপস্থাপন করব। এই জায়গাগুলো তোমাদেরকে সুন্দর করে একটু শুনতে হবে এবং পরবর্তীতে আবার পাঠ্যপুস্তকটি পড়ে তোমরা এটি নিয়ে মাইন্ড ম্যাপিং করার একটি ব্যবস্থাপনা এটি আমি দেখিয়ে দেব, যাতে তোমার পাঠের কঠিন বিষয়গুলো তোমার স্মৃতিতে স্থায়িত্ব পায়। শিক্ষার্থী, আমরা আসছি মূল পাঠে। এই ছবিটি আমরা দেখেছিলাম না? এটি আমরা অনেক ছোটোবেলায় থেকেই 3, 4, 5 এরকম পড়েছি। আজকে একটু বিশদ আলোচনা থাকবে, নবম শ্রেণীর যেহেতু। আমরা শিক্ষার্থীরা এরকমই কিছু গ্রহ, উপগ্রহ এবং একটি নক্ষত্র নিয়ে আজকের এই সৌরজগৎটি উপস্থাপন করব। সৌরজগৎ কাকে বলে, এরকম যদি কোনো প্রশ্ন তোমাদের হয়ে থাকে তখন তুমি ঠিক এইভাবে গুছিয়ে লিখবে। লেখাটি তোমার পাঠ্যপুস্তকে আছে, আমি তবু এখানে গুছিয়ে নিয়ে এসেছি। লিখে সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। শিক্ষার্থীরা, তোমাদের পরিবারে আছে মা, বাবা, তোমরা ভাই বোনরা। সেখানে আমরা বাবাকে যেমন চিন্তা করি একটা পরিবারের কর্তা, ঠিক আমার এই সৌরজগতে আমাদের একটি জায়গা কেন্দ্রে থাকে যেটি সূর্য। তা আমরা সৌরজগতের সংজ্ঞাটি একটু তোমাদেরকে লেখার জন্য আমি সময় দিচ্ছি।
তোমরা এখান থেকে গুছিয়ে লিখো, আর যদি কেউ লিখতে না পারো তাহলে পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার 40 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির সেখান থেকে লিখে নেবে। আমি আবার তোমাদের জন্য রিপিট করছি জিনিসটি, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। সৌরজগৎ কী? সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার, তাকে বলা হয় সৌরজগৎ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সৌরজগতের ভিতরে কি কি গ্রহ আছে, যেই সৌরজগতে আমাদের অবস্থান না। দেখি, আমরা জানি গ্রহগুলোর নাম অনেকেই জানি, তারপরে আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টি গ্রহ এবং আরও 48টি উপগ্রহ নিয়ে এই সৌরজগৎ গঠিত। শিক্ষার্থীরা, আমি একটু গ্রহ যদি বলি, আমাদের চীনা পরিচিত গ্রহ যেখানে আমরা বসবাস করি সেটি কি? সেটি পৃথিবী। আর একটি উপগ্রহের উদাহরণ যদি বলি, তাহলে এই পৃথিবীর একটি উপগ্রহ কিন্তু আমরা পৃথিবীর থেকে দেখতে পাই, সেটি হলো চাঁদ। তাহলে আমরা দেখলাম সৌরজগতের 8টি গ্রহ আছে এবং এই রকম চাঁদের মতোই 48টি উপগ্রহ আছে। সূর্য, যাকে কেন্দ্র করে এই সৌরজগৎ, সেই সূর্য নিয়ে আমরা একটু যদি দেখি, এটি সূর্য এরকমই দেখা যায়। সূর্যটা অনেক বড়, যেহেতু সূর্যটি অনেক বড়, কত বড় সেটি আমরা দেখি। পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীটা কত বড়, এর আবার 13 লক্ষ গুণ বড়, তাহলে অনেক বড় সূর্য। কিন্তু আমরা কি এত বড় দেখতে পাই? দেখি তো, পৃথিবী থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার, এই জন্য আমরা অত বড় দেখতে পাই না। কিন্তু দূরত্বটা দেখো, 15 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। সূর্যের উষ্ণতা দেখো 57,000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝো যে এটি কত উত্তপ্ত। 25 দিনে নিজ অক্ষ আবর্তন করে। আমরা শিক্ষার্থীরা জানি পৃথিবী তার নিজের অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে। সূর্য ঠিক তার নিজের অক্ষপথে 25 দিনে একবার আবর্তন করে। এটা একটা উজ্জ্বল নক্ষত্র। তাহলে সৌরজগতে একটি নক্ষত্র, সেটি সূর্য, আর বাকিগুলো গ্রহ, উপগ্রহ। সূর্য গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক, মানে গ্রহ এবং উপগ্রহকে কী করে? সে নিয়ন্ত্রণ করে। আমরা আরও কিছু ইনফরমেশন দেখব। এইভাবে কিন্তু দেখো, নিয়ন্ত্রক মানে কি? এইভাবে মাঝখানে পড়ে আছে সূর্যটি, আর তার চতুর্দিকে গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। আমরা যদি এখানে দেখি, এই গ্রহ উপগ্রহগুলোর তাপের উৎস কিন্তু এই সূর্য। তার মানে কি? গ্রহের নিজস্ব কোনো কিন্তু তাপ বা আলো নেই। কঠিন বা তরল কোনো জিনিস সূর্যে নেই, যা কিছু আছে বায়বীয় অবস্থায় আছে। হাইড্রোজেন 55% এবং হিলিয়াম 44% আছে এই সূর্যে। হাইড্রোজেন ও হিলিয়াম থেকে সূর্য শক্তি পায়। সূর্যে একটি কালো দাগ দেখা যায়। এটি যারা ভূগোল তত্ত্ববিদ বা জ্যোতির্বিদ্যা আছেন তারা এটি দেখতে পান এবং ধারণা করা হয় এটি ওই সূর্যের অপেক্ষাকৃত কম তাপমাত্রা আছে সেই জায়গাটি, এটিকে সৌর কলঙ্ক বলা হয়। শিক্ষার্থীরা, আমরা সূর্য সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন এই সৌরজগতের গ্রহ নিয়ে আমরা কিছু জানব। আমরা সূর্যটা দেখতে পেলাম যে সূর্যের চতুর্দিকে ঘুরছে কিছু গ্রহ। আমি আগেও বলেছি গ্রহগুলোর নাম, তবু দেখো ছবির মাধ্যমে এই গ্রহগুলোকে এই রকম রং দেখা যায়। তা আমি এই জন্য তোমাদের জন্য এই স্লাইডটি করে নিয়ে এসেছি যে কোন গ্রহটি দূর থেকে কী রূপ দেখা যায়। তা দেখো 8টি গ্রহই আমি এখানে দেখিয়েছি শিক্ষার্থীরা। আবার একটু যদি বলি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 8টি গ্রহ আছে এখানে। শিক্ষার্থীরা, আমি একটি চার্ট তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমাদের মনে স্মরণ থাকে ভালোভাবে। বইতে এটি লেখা আছে, তবু আমি একটু গুছিয়ে নিয়ে এসেছি। যেমন বুধ, এ সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে আমরা দেখেছি চিত্রের মাধ্যমে।
বুধ গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত। এটি দেখো 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে। শুক্র তার পরের গ্রহটি, এটি 225 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসছে। আর আমরা তো জানি যে আমাদের পৃথিবী 365 দিনে একবার সূর্যের চতুর্দিকে ঘুরছে। বুধ যে গ্রহটি আছে 5.8 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে সূর্য থেকে। তারপরে আমরা দেখছি শুক্র, এই গ্রহটি 10.8 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। তারপরে দেখো পৃথিবী, সে সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। শিক্ষার্থী, এইভাবে আমরা প্রত্যেকটি গ্রহ নিয়েই একটি চার্ট করেছি। সেখানে আমরা দেখছি যে এটি মঙ্গল, যে 667 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসছে এবং নিজ অক্ষে 24 ঘন্টায় একবার আবর্তন করে। এটি এইভাবে আমরা দেখিয়েছি, এটি বৃহস্পতি 12 বছরে সে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আমি মনে করি শিক্ষার্থীরা তোমরা এখানে একটা ছোট্ট কাজ করতে পারো। তোমরা গ্রহগুলোর নাম লিখে তোমরা নিচে চার্ট করে সময়টাকে লিখে ফেলতে পারো। তাহলে বইতে কিন্তু প্রত্যেকটি তথ্য দেওয়া আছে, তাহলে তোমাদের এটি স্মৃতিতে আরও স্থায়িত্ব পাবে। আমি এইভাবে সাজিয়েছি, সাজানোটা তোমাদেরকে একটু দেখালাম। আমি ভাবি যে তোমরা বই পড়ে তোমরা তোমাদের মতো করে একটি ছক তৈরি করে নিবে। প্রয়োজনে ছকটি তোমরা পোস্টার পেপারে তৈরি করতে পারো, তোমার রুমে কিছুদিন ওই পোস্টার পেপারটি রাখতে পারো, তাতে তোমার এটি স্মৃতিতে দীর্ঘায়িত হবে। শিক্ষার্থী, এইভাবে আমরা শনির কাজ করেছি, তারপরে আমরা ইউরেনাস নিয়ে কাজ করেছি, নেপচুন নিয়ে কাজ করেছি। 84 বছরে দেখছি ইউরেনাসটা সূর্যকে প্রদক্ষিণ করছে, তার মানে বোঝো অনেক দূরে এটি আছে এবং 287 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে সূর্য থেকে। সেই রকম নেপচুনটি 165 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে এবং 450 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। শিক্ষার্থীরা, আমরা এইভাবে বুধ নিয়ে, আমি এটিকে মাইন্ড ম্যাপিং করা বলে, তোমরা এইভাবে ধরো বুধ লিখে এটার ব্যাস লিখতে পারো। যেমন ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগ, এরকম কিন্তু প্রতিটি গ্রহ নিয়ে তোমার এই পাঠ্যপুস্তকে ইনফরমেশন দেওয়া আছে। দেখো, শুক্র একটি গ্রহ যেটি দ্বিতীয় অবস্থানে আছে। এই শুক্র গ্রহটাকে কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই। পশ্চিম দিকে আমরা সন্ধ্যাবেলায় একটা জল করে তারা দেখতে পাই। এটি আসলে কিছুই না, এটি শুক্র গ্রহটিকে আমরা পৃথিবী থেকে দেখতে পাই। এবং দেখো, দিনের বেলায় পূর্ব আকাশে তুমি যদি তাকাও তাহলে দেখবে একটি তারা জল করছে। আসলে সেটি কিছুই না, সেটি শুক্র। এই শুক্রটি একটু নিজের চতুর্দিকে আবর্তন করে খুব ধীরে, যার ফলে এ বছরে 2 বার মাত্র এর আকাশে সূর্য উদিত হয়। আমাদের বছরে কয়বার হবে শিক্ষার্থীরা? আমি জানি তোমরা বলতে পারবে, 365 বার আমরা সূর্য উদয় হতে দেখব। আর শুক্র এতই আস্তে ঘুরে যে তার আকাশে সে মাত্র 2 বার সূর্যকে উদিত হতে দেখবে বছরে। শিক্ষার্থীরা, এরপরে আরেকটি জিনিস দেখো, পৃথিবী নিয়ে আমাদের এই পাঠ্যপুস্তকে আরও বিস্তারিত আলোচনা আছে পরবর্তী পাঠে। আমরা একটু জানি যে পৃথিবীর একটি উপগ্রহ আছে যেটি চাঁদ, এটি 38,500 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এই চাঁদটি পৃথিবীর চতুর্দিকে ঘুরে এবং সে 29 দিন 12 ঘন্টায় একবার পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসে। এরকম প্রত্যেকটা গ্রহেরই কিন্তু উপগ্রহ আছে, তারা ওরকম নির্দিষ্টকালীন সময়ে তার গ্রহকে প্রদক্ষিণ করছে। শিক্ষার্থীরা, এখানে আরেকটি বিষয় আসি, পৃথিবী। আমরা জানি যে এই পৃথিবীর আয়তন অনেক একটা বড় সংখ্যা দেওয়া আছে। আমি ভাবছি যে তোমরা সেই সংখ্যাগুলো তোমরা পরবর্তী পাঠে জানবে। আমি এখানে তোমাদের জন্য আরেকটি ইনফরমেশন দিতে চাই। মঙ্গলে 2টি উপগ্রহ আছে, ডিমোস, ফেবোস। এটি তোমাদের পরীক্ষায় আসে, অতএব এটি তোমরা একটু খাতায় লিখে নিতে পারো। আরেকটি জিনিস, এটি পৃথিবী থেকে ওজনের দিক থেকে কত ভাগ সেটি দেওয়া আছে, এটি তোমরা বই দেখে লিখবে। আমরা বৃহস্পতি একটি গ্রহ পেয়েছি যেটি বলা হয় যে সৌরজগতের খুব সবচেয়ে বড় একটি গ্রহ। এটিরও কিছু উপগ্রহ আছে, আমি এখন সেটির নামগুলো তোমরা বই দেখে লিখবে। শনি একটি গ্রহ আছে, এখানে একটি বিষয় আছে,
শনিকে ঘিরে 3টি বলয় অবস্থান করে। আসলে বলয়টি আসলে কিছুই না, ওই শনিকে ঘিরে কিছু ধূলি কণা বালু এগুলো ঘুরে, যেগুলোকে দূর থেকে 3টি স্তর বলে মনে হয়। আর আরেকটি আছে ইউরেনাস, এটিরও একটি কিন্তু বলয় আছে। শিক্ষার্থীরা এখানেও এর কিছু উপগ্রহের নাম দেওয়া আছে, তোমরা এগুলো বই দেখে খুঁজে লিখবে, আমার মতো করে সাজিয়ে লিখবে। এছাড়া মঙ্গল আর বৃহস্পতি এই গ্রহ দুটোর মাঝখানে কিছু ছোট ছোট গ্রহ, ঠিক না গ্রহাণুর মতো জিনিস আছে, যেগুলোকে আমরা বলবো যে এগুলো গ্রহাণুপুঞ্জ। শিক্ষার্থী এটিও তোমার এই বইতে দেওয়া আছে। এই পর্যন্ত যেগুলো করেছি সেখান থেকে তোমাদেরকে যদি কিছু প্রশ্ন বলি, সূর্য কি? আমি জানি তোমরা বলতে পারবে। গ্রহের কি নেই? আলো আর তাপ নেই নিজস্ব, সে সূর্য থেকে আলো এবং তাপ নেয়। শুকতারা কি? শিক্ষার্থীরা আমি জানি তোমরা বলতে পারবে এটি। পৃথিবীর উপগ্রহ কি? এক কথায় বলবে চাঁদ। ডিমোস ফেবস কি? আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছি। শিক্ষার্থীরা আমি ভাবি যে তোমরা পরবর্তীতে সৌরজগতের একটি ছবি তোমাদের পোস্টার পেপারে এঁকে নেবে এবং গ্রহগুলোর বর্ণনা করবে মাইন্ড ম্যাপিং করে। তাহলে দেখবে তোমাদের পরবর্তীতে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন সৃজনশীলতার সাথে, সেটি তোমরা উত্তর করতে সক্ষম হচ্ছ। শিক্ষার্থীরা সবশেষে আমি বলি, এই সৌরজগৎ নিয়ে আরও কিছু টিউটোরিয়াল কিন্তু আমাদের ইউটিউবে থাকে, তোমরা সেগুলো ইচ্ছা করলে দেখতে পারো। তোমরা সোলার সিস্টেম কথাটি বলে সার্চ দিলেই সেটি দেখতে পাবে। এছাড়া আমি তোমাদেরকে এই পাঠ শেষে একটি কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। আমি শিক্ষক, তোমাদেরকে পাঠ উপস্থাপন করেছি, তোমাদের মনে নানা প্রশ্ন জাগতে পারে। তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো সমাধান করতে আমাদের ওয়েবসাইটে অনেক কিছু দেওয়া আছে। স্পেশালি তোমাদের কিশোর বাতায়নে এই তোমাদের অনেক সোর্স থাকে, সেগুলো তোমরা কিন্তু ব্যবহার করবে। শিক্ষার্থীরা, সর্বোপরি আমি একজন শিক্ষক হিসাবে শুধু পাঠই উপস্থাপন করি না, তোমাদের কিছু মানবিক দিক তোমাদেরকে উন্নত করতে হবে। সেদিক থেকে তোমরা তোমাদের ঘরের বৃদ্ধদেরকে যত্ন করবে, তাদের খোঁজ খবর নেবে, তাদের সাথে নিয়মিত কুশল বিনিময় করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আবার উপস্থাপন করব। ধন্যবাদ সকলকে। My dear students, hope all of you are doing well. Please take your books with you and follow my instruction whatever I am saying now. So you need to take your EFT book with you and open unit 4. And before entering the class, I am going to show you something on board. Please follow me. So what you can see over there, here lots of people are traveling on board, and mostly they are from village. They are called villagers. And what type of boat they are travel on? In Bengali it's called dinghy nauka or khea nauka, and also in English it's called country boat. And in our Bangladesh, most of the people, like the village people, are traveling on it, as it is very unavailable in cities area. Okay, so here you can see that one people is smiling over there, so they don't have any tension that what they are doing now. But as most of the literate people lives in Dhaka city, they are always thinking what will happen if they take any negative steps. So from that chapter we are going to study that what is our positive and negative steps we need to take whenever we are traveling. I think all of my students have lots of experience by traveling on board whenever you are going to your grandparents' home, right? Yes, but I have a lots of experience on it. Whenever I was child, I used to travel with my mom and dad and with my sister. I'm going to the next picture. So I think this is very common picture that already you check in newspaper, TV, social medias. This type of boats we can see. So it's called in Bengali what I said, dinghy nauka or khea nauka. And our today's topic is a country boat or ferry boat.
what we will read from this unit. That is our learning outcomes. So please follow my students. After starting the lesson, the students will be able to, so you will able to learn. Please follow my instruction. Ask and tell about problems. Listen to a specific suggestion, choose the correct answer and narrate things in writing. So you can see on the title, it's ferry boat. What is the meaning of ferry? Here is the meaning. Ferry means transport, ship or convey. Convey means that carry the things or people or person, whatever. It can be anything. Okay, so you need to highlight the word ferry, the title itself. And next is plying. This type of word you will get in many places in English, that is plying. What is the meaning of plying? Working, pursuing, using. So everyone is highlighting the hard words, right? In your book, it's page number 42. So what is the meaning of passengers? Travelers, commuters, customers. If you can write down the meanings as well. So what is the meaning of overcrowded? Overfull, congested, overloaded. Okay. So there is a lots of people, they are smiling. So this is the condition of rail from Bangladesh. So what is the meaning of, I think all of you know it this word and very familiar with these things. That is trip, means journey, tour, excursion. Okay. This is the hard words from this lesson, lesson 1. Okay, so now I am going to read the lesson and you will follow the lines and please mark the hard words. So the ferry boat. Is there anybody here who has ever crossed a river by a country boat? I have, teacher, said Jamil, and I clearly remember what happened in that journey. Would you please tell us what happened? The teacher asked. Okay, teacher. It happened when I was in class 6. On a weekly bazaar day, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. They had to cross the river. It was not a big river. There was a ferry boat plying on the river. The boat could cross it in 8 to 10 minutes. It was just after sunset. The weather was getting bad. The wind started blowing from the northwest. Black clouds were moving fast in the sky. So from this passage, you need to highlight the hard words like country boat, baskets, plying, blowing, clouds, moving fast. And I'm going to the next para. Everybody was trying to get into the boat. No more, please wait, shouted the boatman. But nobody listened to him. What happened then? Jamil asked Rumi. With too many people on board, the boat sank in the middle of the river, replied Jamil. Oh no, what happened then? Asked the teacher. Thank God there were no casualties. Please underline casualties. Casualties means no one was injured. All the passengers swam to the other side, but some of them lost the stuff they were carrying, such as oil, salt and milk, said Jamil. Were you on the boat? Asked the teacher. No, teacher. Seeing the boat overcrowded, I waited for the next trip, replied Jamil. You did the right thing, Jamil. So this is from the passage, page number 42 and 43. And here is some multiple choice from 1 to 6. You need to write down the answer. First, you need to read the passage more than 3 times and underline the hard words and read it very carefully. Then you can answer the multiple choice as well. Multiple choice number 1, a ferry boat was plying on the river. So what is the meaning of plying? I said, traveling along a route. Why was everybody trying to get into the boat? Because it was going to be a dark and stormy evening. After reading the story, we came to know the thing that, okay, the boatman requested the people to wait because the boat had already too many people. Number 4, with too many people on board, the boat sank. Here the phrase on board means on the boat. There were no casualties. The statement tells us that nobody died. The boat people. Okay, that's all the MCQ. And your next is question number C. Here is some question. You need to do it by yourself, and the question is very easy, that is related to your daily life actually. So now we will go
for lesson 2. But before going to the lesson 2, I am going to show you some picture from lesson 1. This is the Bazar day. Actually, in villages, there is a one day, a specific one day in a week. It's called Bazar day or Haat day. So, Jamil is the main character of the passage. You can see the villagers are buying their things from the Bazar. And this is the river which they need to cross. Jamil was the narrator and what he said in the story. So there was a ferry boat plying on the river. So here is the ferry boat and the boat was flying. Okay. And what we can see nowadays on summer, that types of clouds actually happen, okay, over our sky. And it was just after sunset, the weather was getting worse. The wind started blowing from the northwest. Black clouds were fast moving in the sky. Okay, so whenever it is time to daytime, it's 12 or 1, the weather or the surroundings becomes black or stormy because of the clouds. Okay, this is the real picture of the ferry boat in village. So everybody was trying to get into the boat. And the boatman said, no more, please wait, shouted the boatman. But nobody listened to him because everyone was in a hurry because they need to go home early before the clouds or the weather is getting so much bad. That's why. With too many people on board, the boat sank in the middle of the river. I think the students, those who had their childhood in the village, they actually know how to swim. Okay, from their grandparents, from their dad, from their uncle, they become a learner that how to swim. But I don't know actually. I don't know what will happen whenever I get into this trouble. Okay, so with too many people on board, the boat sank in the middle of the river. And next, these things happen. Because the people, those who were travel on that boat, they need to go to the Haat. And they had a lot of things with them like salt, wets, oil and sugar and this type of things. If it's get into the river or water, it is unable to use. Okay, so you can see here a group work. If you are staying at class right now, we will do the group work together, teacher, students all together. But now you are staying at home, so you need to do it by your own self. So take your homework copy and do this topic as your homework. And whenever your school is open, you must show it to your teacher. The teacher, I did the things whenever I is staying at home. So from book, page number 44, there is multiple choice and question answer. You need to do it these things also as a homework and make it as an assignment. You can consider it as an assignment and you can drop it to your teacher after opening the school. Okay. And you can find the class in Kishore Batayan with lots of questions and inquiries there, and you are free bird to comment over there, and I will try my best to answer over there, and hope you are enjoying your class today. So happy learning.